আপনার ক্লিনিক্যালে কভার করে। ক্লিনিক্যালে আর কি যদি আপনার মার্ক কমও আসে, আমার মনে হয় না 40-এর কম কেউ কখনো মানে এই রকমের প্রিপারেশন নিয়ে কেউ পরীক্ষা দিতে যায় না। সো 40 মিনিমাম উঠবেই। আর অস্পিতে হচ্ছে 80। অস্পিতে 80 বা একদম আর কি কি বলে সবচেয়ে ইজিয়েস্ট। অস্পিতে 80 উঠানো খুব সবচেয়ে সহজ উপায় হচ্ছে অস্পিত এই মার্কটা। তাই আমাদের মাথায় রাখতে হবে অস্পিতে আমাদের উঠাতে হবে 80 তে পাস, আর ক্লিনিক্যালে 40-এ পাস, মানে অ্যাটলিস্ট ওই লেভেল পর্যন্ত আমরা পরীক্ষা দিব যাতে আমরা অ্যাটলিস্ট 40 পাই। ঠিক আছে, এবার একটু পেপার ওয়ানের দিকে আসি। পেপার ওয়ানে মার্ক পাওয়া অনেক টাফ, বিকজ পেপার ওয়ানে আমাদের তো আপনারা জানেন পেপার 1 2 3 কি ক্যাটাগরিতে ভাগ করা হয় এটা অ্যাকচুয়ালি আমাদের স্যার ম্যাডামরাও ঠিক মতো জানে না। তাই হচ্ছে আমাদের ওইভাবে পেপার 1 2 3 করা হয় না। তাই পেপার ওয়ানটা দেখা যায় যে আলটিমেটলি কিছু না কিছু খারাপ হয়েই যায়। তো আমি +-5 এর জন্য লিখে রাখছি, যদি আমার এখানে 55-ও উঠে, মিন হোয়াইল পেপার 3-তে আমার মার্ক উঠানো অনেক ইজি। আপনার পেপার 3-তে আমার +10 ধরে রাখতে হবে। পেপার 2 অন এভারেজ সবাই 60-62 করে পায়, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথার টাকা হচ্ছে পেপার 3 থেকে যেন আমার এই 10 মার্ক এক্সট্রা এটা যেন মিস না হয়, আর পেপার 1-এ যেন কোনোভাবেই 5 মার্কের কম না যায়। কথা বুঝতে পারছি আপনাদের? আমাদের টার্গেটটা থাকবে এরকম। তাহলে পেপার 1-এ 55, পেপার 2-এ 60, পেপার 3-তে 70। ভাই ভাই আমাদের জেনুইনলি পাস করতে হবে, এখানে এটাই হচ্ছে কাহিনী। যদি আপনি ভাই ভাই ফেল করে বসেন আপনি কিন্তু ফেল, যদি পুরো পরীক্ষায় পাসও করে বসেন। তাই ভাই ভাই আমাকে আলাদাভাবে পাস করতে হবে। অস্পিতে আমরা নিব 80 মার্ক, আর ক্লিনিক্যালে নিব 40। দিস চিট কোড। আমার কথাটা কি আপনারা ধরতে পারছেন কিনা? এখানে কারো কোনো কোয়ারিজ আছে? এনি কোয়ারিজ? না ভাইয়া। ওকে, তাহলে আমি গেলাম। এখন আসি যে আমাদের রিটেনের পেপার 1, আমি একটু এবারের কোশ্চেনটাই দেখাবো। আমাদের এই কোশ্চেন গুলো লেখার প্যাটার্ন বা আমরা কি কারণে মার্কিং গুলো কম হয় এটা দেখাবো। ঠিক আছে, পেপার 1-এর প্রথম কোশ্চেনটা যদি আমি পড়ি, এ 5-year-old admitted with high fever for 7 days with abdominal pain. On examination, he was toxic, distended abdomen with hepatomegaly. What is your likely diagnosis? আপনাদের মধ্যে থেকে কাউকে বলতে পারবেন এটা ডায়াগনোসিস কি? নিজেদেরকে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আর সবাই অনেক সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্স গাই আপনারা, আপনারা জাস্ট আমি আপনাদের হেল্প করতেছি যে কোন জায়গাটা আমাদের মিস্টেক হয়। হ্যাঁ, তাই কেউ একজন বলেন এটা অ্যান্সারটা কি? তো কথা শোনা যাচ্ছে আমার? কেউ সাহস পাচ্ছেন না বলেন, এটা কোনো কথা হলো বলেন? আচ্ছা, কোনো কথা শোনা যাচ্ছে না। জি ভাইয়া, নেট মনে হয় ডিস্টার্ব করছে। আমি তো ওয়াইফাই বন্ধ করে 4G চালু করলাম, তারপরও কথা শোনা যাচ্ছে না। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি এখন। সরি, আমার মনে ডিসকানেক্ট হয়ে গেছিল একটা সার্টেন টাইমে। আচ্ছা, আপনারা কি একটু পর্যন্ত শুনেছেন কিনা এই যে ডায়াগনোসিসটা কি? না ভাইয়া, শুনতে পারিনি, আরেকবার আচ্ছা বলেন। ডায়াগনোসিস শুনতে পারিনি। আচ্ছা, এটা ডায়াগনোসিস এন্ট্রিক ফিভার কথা সত্য, কিন্তু এইখানেই হচ্ছে আমাদের মার্কিং এর একটা সমস্যা আছে। আমার পুরো ডায়াগনোসিস হচ্ছে কমপ্লিকেটেড এন্ট্রিক ফিভার, বিকজ এখানে একটা কথা উল্লেখ করে দিয়েছে, পেশেন্ট ওয়াজ টক্সিক ডিস্টেন্ডেড অ্যাবডোমেন উইথ হেপাটোমেগালি। দেখতে পেয়েছেন আপনার এই জিনিসটা? জি ভাইয়া।
হ্যাঁ, এখানে আমাকে পুরোটা লিখে আসতে হবে। আমাকে শুধু যদি এন্টেরিক ফিভার লিখি আমি পাবো 1 মার্ক, বাট আমি যদি এখন লিখি কমপ্লিকেটেড এন্টেরিক ফিভার তাহলে আমি ফুল মার্ক পাবো। তাই হচ্ছে যেটা হয়, আমরা প্রথমত ডায়াগনোসিস করি, ডায়াগনোসিস করে খুবই আবেগের সাথে প্রথমটাই লিখে দিই যে দিস ইজ অ্যান কেস অফ এন্টেরিক ফিভার। কিন্তু আপনাকে এখানে কমপ্লিকেটেড এন্টেরিক ফিভারটা লিখতে হবে। শুধু এইটুকুই না, আরো কিছু কথা আছে। আপনাকে লিখতে হবে পয়েন্টস অন ফেভার, আপনি কেন এটা লিখছেন এটাও নিচে আপনাকে লিখে আসতে হবে পয়েন্টস অন ফেভার দিয়ে। লিস্ট আপনার বাচ্চার বয়স লেখেন, ফিভারের কয়দিন এটা লেখেন, তারপরে হচ্ছে পেশেন্ট ওয়াজ টক্সিক, ডিস্টেন্ড অ্যাবডোমেন উইথ হেপাটোমেগালি, তাই আপনার ডায়াগনোসিস কমপ্লিটেড এন্টেরিক ফিভার। বুঝতে পারছেন? এভাবেই আপনাকে লিখে আসতে হবে। দেন পরের কোশ্চেন দেখেন, মেনশন দ্য প্যাথোজেনেসিস ইন দিস ডিজিজ। এখন আপনার নেলসনে বেসিক্যালি এন্টেরিক ফিভারের যে প্যাথোজেনেসিস দেওয়া, এটা কি বিশাল বড়। ভারিয়াপুর বইতে কিছুটা আপনার নরমালাইজ করা আছে। শুনতে পাচ্ছেন না? হ্যালো? জি শোনা যাচ্ছে, বলেন ভাইয়া। জি শোনা যাচ্ছে এখন। আচ্ছা, তো কমপ্লিকেটেড আপনার প্যাথোজেনেসিস যেটা হয়, আপনাকে আর কি অ্যালগরিদমে লিখতে হবে, মানে আপনাকে অ্যারো বাই অ্যারো দিয়ে লিখতে হবে পুরো জিনিসটা। কথাটা কি ধরতে পারছেন? মানে আপনি জাস্ট টিপিক্যালি প্যারাগ্রাফ করে প্যাথোজেনেসিস লিখতে পারবেন না, এটা যেন আপনাদের মাথায় থাকে, বিকজ দিস ক্যারি এ হিউজ মার্ক। আপনি যখনই প্যারাগ্রাফ করে লিখবেন একটা ইমপ্রেশন কাজ করে আমাদের যে স্যাররা খাতা দেখেন তাদের উপর, যে ওনারা অ্যাকচুয়ালি অনেক বিজি মানুষ, ওনারা এত সময় বা এত কিছু দিতে চান না। তো দেখা যায় যে ওনারা চায় যেন খুব ইজিলি আপনি জিনিসটা বুঝতে পারছেন, এটাই ওনারা লিটারালি আর কি চেষ্টা করে দেখার জন্য। ঠিক আছে, তাই হচ্ছে আপনারা যেটা করবেন এটা অ্যালগরিদম ফর্মে লিখবেন। আর এই যে প্যাথোজেনেসিস জিনিসটা, এটা শুধু পেপার ওয়ানের কোশ্চেন। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার পেপার ওয়ানে হট টপিক্স কি, এই হট টপিক্স এর সবগুলোর প্যাথোজেনেসিস আপনার মুখস্থ করে যেতে হবে, আপনার ওগুলাই লিখে আসতে হবে। প্যাথোজেনেসিস পেপার ওয়ান ছাড়া কখনোই আসবে না, এটা একদম ক্লিন কাট কথা। এটা এমন হতে পারে যে শর্ট নোট হিসেবে আসতে পারে প্যাথোজেনেসিসটা, যে কোনো কিছু প্যাথোজেনেসিস শুধু শর্ট নোট হিসেবে আসতে পারে। তাই প্যাথোজেনেসিস আমরা পড়বো শুধু পেপার ওয়ানের হট টপিক্স গুলো। দেন ক্লিনিক্যাল ফিচার ইউ উইল গেট ফর্ম হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। এখন এখানে যেটা হয়, আমরা তো কমপ্লিকেটেড এন্ট্রিক ফিভার ডায়াগনোসিস করে ফেলছি। এখন হিস্ট্রিতে না আমরা শুধু এন্ট্রিক ফিভার আনবো না, আমরা হচ্ছে এটার যে ডিডি আছে সেগুলোকে এক্সক্লুড করতেছি কোন হিস্ট্রি দিয়ে, সেটাও লিখতে হবে। সেটাও কমপ্লিকেটেড লিখতে হবে। এটা ডিডি হতে পারে ডেঙ্গু ফিভার, এটা ডিডি হতে পারে কালাজ্বর, এটা ডিডি হতে পারে ম্যালেরিয়া, এনিথিং, এটা ডিডি অনেক কিছু হতে পারে। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এটা হিস্ট্রি যে নিচ্ছেন কোনটাকে কি এক্সক্লুড করতেছে, এবং প্রত্যেকটা পয়েন্ট পর পর আপনাকে লিখে আসতে হবে যে আমি এই হিস্ট্রিটা নিছি ডিউ টু দিস, টু এক্সক্লুড দিস, টু ডিফারেন্সিয়েট দিস, এগুলো আপনাকে লিখতে হবে। এক্সামিনেশন ফাইন্ডিংস এও সেম, যেগুলোকে আপনি ডিফারেন্সিয়েট হিসেবে চিন্তা করছেন ওগুলোও লিখতে হবে, যে আমি এটা এক্সামিনেশন করছিলাম এটা ফাইন্ডিং এর জন্য, এই এক্সামিনেশন করছিলাম এই ফাইন্ডিং এর জন্য, আমি হেপাটোমেগালি স্প্লেনোমেগালি পাইছি এর জন্য, কিন্তু স্পেসিফিকলি ম্যাসিভ স্প্লেনোমেগালি থেকে কালাজ্বরে বা আপনার ম্যালেরিয়াতে। এইভাবে আপনাকে একদম ক্লিন কাট টু দি পয়েন্ট লিখে আসতে হবে যদি আপনি মার্ক ক্যারি করতে চান। দেখবেন আপনি যদি এভাবে লেখেন আপনার লেখাটা অনেক বড় হচ্ছে এবং অনেক ক্লিয়ার হচ্ছে। নাও কাম টু দ্য পয়েন্ট হচ্ছে ইনভেস্টিগেশন উইথ ইন্টারপ্রিটেশন। অ্যাকচুয়ালি আমাদের যে কোনো ইনভেস্টিগেশনই ইন্টারপ্রিটেশন সহ লিখতে হয়, এবং এটা ক্লিন কাট জিনিস। এখানে হইতেছে আপনার বানানোর কিছু নাই, আবার খুব ডিটেলসে লেখারও কিছু নেই। যেমন অনেকে এন্টিটিক ফিভার আপনার লিখতে পারেন যে ভিডাল টেস্ট, দেন হচ্ছে এটার একটা টার্ম আছে অ্যামনেস্টিক রিঅ্যাকশন। এখন ওইখানে অ্যামনেস্টিক রিঅ্যাকশন আপনার কাছে তো চাই নেই, আপনি ওইটা লিখে সময় নষ্ট করবেন না, যেটা আপনি ডেফিনেট ফাইন্ডিং ওইটা লিখবেন। কিন্তু এখানে আবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর ইনভেস্টিগেশন আনার দরকার নেই। কথাটা কি বুঝতে পারছি? আপনি হিস্ট্রি এবং এক্সামিনেশনে ডিফারেন্সিয়াল করেই দিচ্ছেন। অ্যাজ এ রেজাল্ট ইনভেস্টিগেশনে শুধু আপনি যেটাকে চিন্তা করছেন মানে এন্ট্রিক ফিভার, শুধু সেটার সাথে আপনার জিনিসটা কোরিলেট করবেন। কথাটা কি বুঝতে পারছি আপনাদের? আমি জি বুঝতে পারছি। হ্যাঁ। নাও হাউ উইল ইউ ট্রিট দ্য বয়। ট্রিটমেন্টে আমার সবকিছুই লিখতে হবে। প্রথমে শুরু করতে হবে কাউন্সিলিং কে, যে আমি কি কি কাউন্সিলিং করব। তারপরে আমি শুরু করব হচ্ছে তার জেনারেল ট্রিটমেন্ট, অ্যাকচুয়ালি জেনারেল না, তারপরে স্পেসিফিক ট্রিটমেন্ট আমি দিতে পারি সৌন্দর্যের জন্য, যে আমি স্পেসিফিকলি তাকে এই ওষুধটা দেব এই এত ডোজে এবং এভাবে এভাবে চলবে। তারপরে আমি জেনারেল মেজারমেন্টে যাব। পরীক্ষার কিন্তু আপনার মোটামুটি লেখা শেষ, কিন্তু এই জায়গাতেই একটা গন্ডগোল হয়। ট্রিটমেন্ট কখনোই আপনার শুধু এই জেনারেল স্পেসিফিক কাউন্সিলিং এ শেষ হবে না, এটাকে আপনাকে প্রগনোসিস বা ফলো আপ পর্যন্ত লিখে আসতে হবে যদি পরীক্ষায় না চায়। আমি কি কথাটা বুঝতে পারছি?
আপনি জি, যদি বুঝতে পারছি। বা ফলো আপ যদি অ্যাটলিস্ট এক লাইনও লেখেন, এটাও আপনার একটা বিশাল বড় মার্ক ক্যারি করবে। তাই আমি বলবো যে সবসময় এটা লেখার চেষ্টা করবেন, কারণ আমি নিজে ওইভাবেই সবসময় আর কি লিখে থাকি। আচ্ছা, এবার আসেন শর্ট নোটে। শর্ট নোটে অ্যাকচুয়ালি এরকম আহামরি কোনো কিছু নাই, আপনার সবকিছু। শর্ট নোটের কোশ্চেন গুলো বারবার পড়াটা খুবই ইম্পর্টেন্ট। মানে আপনার কি কোশ্চেন চাইছে, এমন অনেক সময় দেখা যায় যে কোশ্চেন দিচ্ছে খুবই আননোন কোশ্চেন, মানে আপনি হয়তো বা পড়েন, বাট দ্য থিং ইজ এটা আপনি পড়ছেন অন্য কোনো নাম। আমি এরকম একটা এক্সাম্পল একটু পরে আপনাদের দেখাবো। এই যে এইখানে দেখেন গ্রুপ বি এর এই কোশ্চেনটা দেখেন, এই 4 ওয়ার্নিং সাইন্স অফ ইনবর্ন এরর অফ ইমিউনিটি ইন চিলড্রেন। এটা যদি আপনি প্রথম দেখায় পড়েন, আপনি পড়বেন ইনবর্ন এরর অফ মেটাবলিজম। যদি এর ধরনের ভুল করে থাকেন তাহলে বিপদ। এখন কথার কথা হচ্ছে ইনবর্ন এরর অফ ইমিউনিটি কিন্তু অনেকে পড়েনি, প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি সবাই পড়ছে। এটাই হচ্ছে জি, সেই প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি। পিআইডি। হ্যাঁ, বুঝতে পারছেন? তাই কোশ্চেনটা দরকার হয় একটু পড়বেন, পরে আবার চিন্তা করবেন, তারপরে অ্যান্সার দিবেন। এই দেখেন এটাও এই ইয়ার পেপার 1 এর কোশ্চেন দেখেন, এখানেও প্যাথোফিজিওলজি চাইছে। তাই হচ্ছে প্যাথোফিজিওলজি সবসময় ইম্পর্টেন্ট, সবসময় ইম্পর্টেন্ট। আর স্পেসিফিকলি প্যাথোফিজিওলজির সময় যেগুলার ছবি আপনারা আঁকতে পারবেন বা যেগুলার আর কি ড্রয়িং করা যাবে, ওগুলা চেষ্টা করবেন অ্যাটলিস্ট এঁকে আসতে। বুঝতে পারছেন? এগুলো অনেক মার্ক ক্যারি করে, কারণ আপনারা হয়তো বা দেখবেন আপনাদের সাথে যখন এই ডিএ পরীক্ষা দেয়, ওনারা কিন্তু পেপার আনে শুধু আর্টই করে, ওনারা খুব কম লেখে, দেখবেন ওনারা শুধু আর্টই করে। এটা অ্যাকচুয়ালি আমি পরে রিয়েলাইজ করতে পারছি যে প্যাথোফিজিওলজিতে ওনারা মানে পেপার 1 ওনারা ছবি পছন্দ করে খুব। তো চেষ্টা করবেন, যদিও টাইম ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট, বাট চেষ্টা করবেন অ্যাটলিস্ট আপনার ইয়েটা করতে, মানে ছবি আঁকতে। আচ্ছা, এবার আসি পেপার 2 এ। পেপার 2 সবচাইতে ইজি, কারণ পেপার 2 এর সিলেবাস খুবই শর্ট, কারণ এখানে শুধুমাত্র আপনার ক্লিনিক্যাল কোশ্চেন আসবে। এখানে ক্লিনিক্যাল কোশ্চেন ছাড়া অন্য কোনো কিছুই আসবে না। যেমন হচ্ছে এই ব্রেস্ট ফিডিং বলেন, আইএমসিআই বলেন, এগুলা থেকে কোনো কোশ্চেন আসবে না ক্লিনিক পেপার 2 তে। মানে আসতে পারে, তা নিয়ে ডাউট আছে, বাট পেপার 2 তে আসবে এটা ফর শিওর। কথাটা বুঝতে পারছি? তাই পেপার 2 তে মার্ক উঠানো হচ্ছে একটু টাফ, যেহেতু ক্লিনিক্যাল জিনিস তারা হইতে সেটাতে একদম পাই টু পাই মার্ক দেয়। বাট এখানে অ্যাকচুয়ালি যদি ভালো মোটামুটি একটা প্রিপারেশন থাকে, আপনি পড়ে আসতে পারবেন। হ্যাঁ, এখানে আমি একটা কোশ্চেন দেখাবো আপনাদের। দিস ওয়ান, যে বি নাম্বারটা, 11-year-old child girl presented with swelling of whole body for last 15 days. She also complains red color urine and scanty of micturition for last 10 days. On examination, the girl was hypertensive. আমাকে এখানে চাইছে 3 important differential diagnosis। এখন আমি এটা ডায়াগনোসিস 3টা বলি, আমার পক্ষ থেকে বলি। প্রথমটা হচ্ছে এজিএন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাসিলি নেফ্রাইটিস, এখন 3 নাম্বারটা নিয়ে হচ্ছে মারামারি। এটা হতে পারে নেফ্রোটিক সিনড্রোম আদার দেন মিনিমাল চেঞ্জ, এটা হতে পারে একেআই অন সিকেডি, এটা হতে পারে আইজিএ নেফ্রোপ্যাথি। আপনি যেটাই লেখেন না কেন সেটাই ট্রু, কারণ এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা কনফার্মেটরি না। এবং আমি যে লাস্টে যে 3টা বললাম, ওই 3টাতেই আপনার এই সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু অনেক সময় থাকে। তাই এখন কোনটা আপনি লিখবেন? আপনি লিখবেন যেটা আপনি ভালো পারেন। আপনি এমন কিছু লিখবেন না যেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না রিটার্নে। যদি আপনি সিকেডি করে যান, আপনি সিকেডি ডিফেন্ড করতে পারবেন, আপনি ওখানে ম্যানেজমেন্ট লিখতে পারবেন, আপনি ওই জায়গায় হচ্ছে এই ইনভেস্টিগেশন লিখতে পারবেন। এখন আপনি লিখছেন আইজিএ নেফ্রোপ্যাথি, বাট আপনি জানেন এটা ইনভেস্টিগেশন করতুক, এটা ম্যানেজমেন্ট কি, লেখার দরকার নেই। আপনি আদার দেন মিনিমাম চেঞ্জ লিখলেন, কিন্তু আপনি জানেন না এটার কটুক কি লিখতে হবে বা কটুক কি ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট আছে, দরকার নেই এটা লেখা। তাই যেটা পারবেন সেটাই লিখবেন, ঠিক আছে? এখন আরেকটা কোশ্চেন দেখাবো এই শর্ট নোটে, ট্রিটমেন্ট অফ রিফ্র্যাক্টরি স্ক্যাবিস। স্ক্যাবিস আর রিফ্র্যাক্টরি স্ক্যাবিসের ভিতরে ডিফারেন্স হচ্ছে জাস্ট একটু আপনার ডোজটাতে, মানে ডিউরেশনটা, সরি ডোজ তো না, ডিউরেশন। তাই কথার কথা এই ধরনের কোনো কোশ্চেন আছে যেটা আপনি অ্যান্সার জানেন না, তাই আপনি অ্যাটলিস্ট যেটুক অ্যান্সার জানেন ওটুক লিখে আসবেন। তাই অ্যাটলিস্ট আপনি মার্কটা ক্যারি করবেন। এবং এখানেও দেখেন এই যে আমি যেটা বলছিলাম, এখানে ক্লিনিক্যাল ছাড়া কোশ্চেন আসবে না। ইউজ অফ সাইক্লোফসফামাইড ইন পেডিয়াট্রিক পেশেন্ট, এখানে সাইক্লোফসফামাইড যে এটা আমাদের কিন্তু ক্লিনিক্যালি বেসড, এখানে কিন্তু আপনার আইএমসিআই বা আইওআইসিএফ রিলেটেড কোনো ধরনের কিছু নাই। বেড ওয়েটিং অনেকেই বলে যে এটা আপনার ইয়া থেকে আসছে, সাইকিয়াট্রি থেকে আসছে, বাট না, বেড ওয়েটিং বেসিক্যালি আমাদের নেফ্রোলজি চ্যাপ্টারের কোশ্চেন। তাও আমরা এটা সাইকিয়াট্রিতে পড়ি, বাট এটা অ্যাকচুয়ালি কোশ্চেন। তারপরে ট্রিটমেন্ট অফ হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, এখানে কিন্তু কোথাও লেখা নেই এজিএন রিলেটেড হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি যে কোনো কারণে হতে পারে, তাই আপনি ওখানে ভুলে উল্লেখ করেন না এজিএন হওয়ার পর হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথির ম্যানেজমেন্ট কি।
বাট দ্য থিং ইজ আপনি এজিএন যে ম্যানেজমেন্টটা করছেন, ফারিয়া আপুর বই তো অবশ্যই অনেক সবাই পড়ছে এজিএন ম্যানেজমেন্টটা, ওইটাই হচ্ছে এটার অ্যান্সার। কথাটা কি আমি ক্লিয়ার করতে পারি সবাইকে পেপার টু পেপারে? জি ভাইয়া। ওকে, আমি জি তাহলে পেপার ভাইয়া। থ্রিতে চলে যাই। পেপার থ্রিতে চলে যাই। পেপার থ্রিতে হচ্ছে আমার মার্ক উঠানো সবচেয়ে ইজি। আমি আপনাদের বলি যে এখানে আপনি যাই দেখতেছেন না কেন, এগুলো হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞানের মতো মনের মাধুরী মিশিয়ে লেখা যায়, আপনি লিখতে পারেন, এবং এটাগুলো খুব ভালো মার্ক ক্যারি করে, খুবই খুবই ভালো মার্ক ক্যারি করে। তাই পেপার থ্রি নিয়ে এত টেনশন করার দরকার নেই। পেপার থ্রিতে হচ্ছে আপনি মোটামুটি যদি কিছু মানে ভালো লিখতে পারেন তাই হবে, ঠিক আছে? কারণ এই যে একটা কোশ্চেন ছিল হাউ দিস কুড বি অ্যাড্রেস এট হোম এন্ড ন্যাশনালি, এটা হচ্ছে কোন একবার আসছিল শর্ট নোট হিসাবে 5 মার্কের। আমি 5 মার্কের জন্য এই কোশ্চেনের আনসারটা পড়ে গেছিলাম, এটা সত্যি কথা। ওখানে টোটাল ছিল মনে হয় 20টা পয়েন্ট। এখন 20 পয়েন্ট লিখলে 10 আসবে না, এটাই স্বাভাবিক। বাট কিছু করার ছিল না, আমি 20টা পয়েন্ট লিখে আসছিলাম। তো আমাদের যেহেতু মার্কশিট দিয়েছে, মার্কশিট দেখার পরে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি খুব ভালো মার্কই ক্যারি করছে আমি ওই 20টা পয়েন্ট দেখার পর। তাই বললাম যে এখানে আর কি আপনার মার্কিং করাটা খুব ইজি, খুব ইজি, ঠিক আছে? তারপর এখানে একটা কোশ্চেন আছে বার্ন। আপনারা বার্ন কিন্তু এর আগে কখনোই আসেনি, এবারই ফার্স্ট টাইম বার্ন আসছিল। তাই হচ্ছে এটা একদম পুরোপুরি বলতে পারেন আনসিন কোশ্চেন, বাট এটা খুব টপিক ছিল, হট টপিক ছিল, আসার মতো একটা টপিক ছিল। তাই যারা পড়ছে তো পড়ছে, যারা পড়েনি তাও কিছু লিখে আসছে। তো কিছু আননোন বা হট টপিক, যেমন এবারে হট টপিক মিজলস, মিজলস নিয়ে এবার কোশ্চেন হবেই। আইদার এটা কি প্যাথোলজি হোক, আইদার ট্রিটমেন্ট হোক, আইদার এনিথিং হোক, আপনার আসবে ফর শিওর মিজলস। আচ্ছা, এবার আসি আমি ভাইবা নিয়ে। আপনাদের রিটেন নিয়ে কোনো কোশ্চেন থাকলে আগে বলেন, তারপরে আমি ভাইবাতে যাচ্ছি। জি, একটা কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু পেপার থ্রিটা হচ্ছে সমাজবিজ্ঞান টাইপ লেখা, এই লেখাগুলো হয়তো বা পরীক্ষার হলে খুব বেশি লেখা যায় না, তারপরও স্যাররা কি এখানে বেশি মার্কস দেয় বা বেশি মার্কস ক্যারি করা সম্ভব? হ্যাঁ, আমি গত কয়েকবারই পরীক্ষার কি মার্কশিট দেখছি, তো ওইখানে দেখা যায় পেপার থ্রিতেই অনেক বেশি মার্ক উঠে। বুঝতে পারছেন? যেটা হয় স্যাররা হচ্ছে এখানে খুবই লিবারেলি মার্ক করে। এবং আমি একটু বলি, এখানে একটা আইএমসি দেখছেন, আইএমসি এর একটা কোশ্চেন ছিল গ্রুপ বি, আমি যেটা এখন দেখাচ্ছি। জি, আইএমসি এর কোশ্চেন যেটা করতে হয়, যতটুক আমাদের আইএমসি এর গাইডলাইনে আছে ততটুকুই লিখতে হয়, এখানে একটু বেশি লেখা যায় না। আপনি যদি জাস্ট আমাদের গাইডলাইনের অংশটুকু লিখে দেন অল্প অল্প, আপনি একেবারে ফুল মার্ক পাবেন, ম্যাথমেটিক্স এর মতো একেবারে ফুল মার্ক। আমি কি কথাটা বুঝাতে আচ্ছা। পেরেছি আপনাদের? জি তাই জি জি পেপার জি। মার্ক উঠানোটা খুবই ইজি কম্পারেটিভলি আপনার পেপার ওয়ান বা পেপার টু ছাড়া, ঠিক আছে? আচ্ছা, জি, থ্যাংক ইউ। কোশ্চেন, হ্যাঁ ওয়েলকাম। আপনাদের কোশ্চেন থাকলে করেন, কোনো সমস্যা নেই তো, করেন। ভাইয়া, পেপার ওয়ানে যে ফিজিওলজি বললেন, তো এটা কি সব ডিজিজের কি পড়ে যেতে হবে? অ্যানাটমি ফিজিওলজি পেপার ওয়ানের? আমার এই স্লাইডের লাস্টে কয়েকটা হট টপিকস দেওয়া আছে পেপার ওয়ান টু থ্রি, এই অ্যাটলিস্ট এইগুলো চেষ্টা করবেন যেন পড়ে যাওয়া যায়। আচ্ছা। আচ্ছা ভাইয়া, ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্ট যদি আসে, এটাকে আমরা কি একইভাবে লিখবো না ডিফারেন্সিয়েট করে লিখবো? আচ্ছা, যদি আপনার লং কোশ্চেনে আসে ম্যানেজমেন্ট, তার মানে তার আগে হচ্ছে সে আপনার ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল ইনফরমেশন কোশ্চেন গুলো চাইছে, তো সেখানে শুধু আমি ট্রিটমেন্ট লিখবো। বাট যদি শর্ট কোশ্চেনে ম্যানেজমেন্ট আসে তাহলে আমার সব লিখতে হবে, অ্যাটলিস্ট ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, হিস্ট্রি, ট্রিটমেন্ট। মানে 5 মার্কের জন্য আমার বেশি খাটনি করতে হবে রাদার দেন দা লং কোশ্চেন 25 মার্কের জন্য। জি, বুঝতে পারছি। একটু আচ্ছা, যদি প্রভিশনাল ডায়াগনোসিস লিখতে বলে তাহলে কি পয়েন্টস ইন ফেভার সহ লিখতে হবে নাকি শুধু আরেকবার বলবেন কোশ্চেনটা? প্রভিশনাল ডায়াগনোসিস বা মোস্ট লাইকলি ডায়াগনোসিস লিখতে বললে তাহলে কি পয়েন্টস ইন ফেভার সহ লিখতে হবে নাকি শুধু ডায়াগনোসিসটা লিখলেই হবে? শুনেন, ডায়াগনোসিস লিখবেন, পয়েন্টস অন পেপারও লিখবেন। মানে আপনি কেন হচ্ছে এটা প্রফেশনাল ডায়াগনোসিস করলেন, কারণ আর কি যেটা হয় আপনারা অনেকেই করেন কি পুরো কোশ্চেনটা উঠাই দেন। তো সলিমুল্লাহ মেডিকেলের যারা আছেন আপনারা, আপনাদের মুস্তাফিজ স্যার আমাদের একবার একটা কথা বলছিল যে এই যে জিনিসটা আপনারা লিখে দেন এটাতে স্যার অনেক বিরক্ত হয়, পরে মার্ক ওনারা নেগেটিভলি দেয়। তাই ওখান থেকে উনি বলছিল যদি আপনার ইচ্ছা হয় আপনি এটা করতে পারেন। আপনারা হচ্ছে যদি মনে হয় যে আপনারা কিছু লিখবেন, আপনারা পয়েন্টস অন পেপারটা লিখতে পারেন, কিন্তু আপনি পুরোটা উঠাইতে পারেন না। তো ওইখান থেকেই আমার এই ইন্সপিরেশনটা যে এক্স্যাক্টলি পয়েন্টস অন পেপার লিখবো, আমরা পুরো কোশ্চেন উঠাবো না।
ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পেপারের ব্যাপারে ভাইয়া একটু কথা ছিল। হ্যাঁ বলেন। অলি- হ্যাঁ, অলি ভাই শুনতে পাচ্ছেন? আমি টাওয়ার হ্যাঁ আছে আমি না। শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ বলেন। একটা কোশ্চেন আপনার রিপিট হচ্ছিল, যেটা 2025-এর জুলাইতেও ছিল, আবার 2026-এর ইয়েতেও আসছে। আমি দুইটারই মার্কশিট তুলছি। তো ওইটাতেই মানে আমার সেকেন্ড পেপারে এই জিনিসটা বারবার ভুল করতেছি যে এই এজিএন উইথ নেফ্রোটিক সিন্ড্রোমের যে ডায়াগনোসিসটা, এটা কোনো সময় আসছে মোস্ট প্রবাবল ডায়াগনোসিস, আবার কোনো সময় আপনার ডিডি আকারে তিনটা, ওই যে যেটা বললেন এসএলই, নেফ্রাইটিস, তারপরে নেফ্রোটিক সিন্ড্রোম আদার দ্যান নেফ্রাইটিস, আইজি নেফ্রোপ্যাথি, এই ধরনের ইয়ে করছে। তা এবারের ক্ষেত্রে আমি তিনটা দিলাম, কিন্তু আমি মোটামুটি যতটুকু ধারণা আইজিএ নেফ্রোপ্যাথির যে ডায়াগনোসিসের যে পয়েন্টগুলো শর্টে ওইভাবে লিখে আসছি, কিন্তু তারপরেও দেখতেছি যে আশানুরূপ কেন যেন ওই জায়গাতে মানে লং কোশ্চেনটাতে মার্ক আসতেছে না। তো আচ্ছা আমি এই জন্যই তখন বললাম যে আপনি ওইটাই লিখবেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেটাকে আপনি লিখতে পারবেন ঠিক মতো। কথা বুঝতে পারছেন? কারণ আইজি নেফ্রোপ্যাথি অনেকের মাথায় আসে, শুধু আপনার মাথায় না ভাই, অনেকের মাথায় আসছে। কিন্তু সবাই আইজি নেফ্রোপ্যাথি খুব ভালো মতো পড়ে জানে, হয়তো বা 10 জন যারা চিন্তা করছে তাদের মধ্যে 5 জন খুব ভালো মতো আইজি নেফ্রোপ্যাথি পারতো, তো তারা আইজি নেফ্রোপ্যাথি খুব ভালো লিখতে পারছে। কিন্তু যারা জাস্ট আপনার নর্মালি লিখে গেছে তাদেরটা এটা হয়নি, মানে তাদের ওটা দেখা গেছে কম হয়েছে। কারণ কি স্যাররাও একটা দেখে যে আপনি কতটা, এখন আপনার খাতা দেখতেছে একজন স্যার, ওই যে খুব ভালো লাগছে মানে সব লেখছে ইন ডিটেলস, তার খাতাও দেখতেছে। প্রথম খাতাটা তার ছিল, তাকে ফুল মার্ক দিল। তখন পরবর্তী খাতা যখন আপনারটা দেখলো যে এত ডিপে লেখা নাই কিন্তু ডায়াগনোসিস ডিফারেন্সিয়াল এগুলো সেম রাখছেন, তখন কিন্তু আপনার মার্কটা কম ক্যারি করে। তাই চিন্তা করবেন যে এমন কিছু ডিফারেন্সিয়াল লেখার যেটা আপনি লিখতে পারবেন অনেক। এটা একটা হচ্ছে আপনার কি বলে আহ, মানে এক্সাম হলের ভিতরে আপনাকে এই জিনিসটা মাথায় আনতে হবে। আর গতবারে যেটা ছিল, গতবারের ডায়াগনোসিসটা ছিল, আমি যদি ভুল না করে থাকি, এজিএন উইথ হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, এরকম টাইপের ছিল। আমার যদি এখন পুরোপুরি মনে নাই, বাট আমার যতটুকু মনে পড়ে 25শে জুলাই এরকম একটা কোশ্চেন আসছিল। আপনি কি আমার কথাটা ধরতে পারছেন? মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ওইটাই আনবেন যেটা আপনাকে ডিপেন্ড করতে পারবেন, যেটা আপনি ডিপেন্ড করতে পারবেন না ওইটা কখনো লিখবেন না। হয়তো আপনার মাথায় আসতেছে ফাইন, বাট আপনি ওই যে একটা আছে নেফ্রোটিক সিনড্রোম আদার দেন মিনিমাল চেঞ্জ ডিজিজ, আপনি তাহলে নেফ্রোটিক সিনড্রোমের ওগুলো অনেক ডিটেলসে লিখতে পারতেন, তো ওগুলা লিখতেন। ওগুলা লিখলেও তো অনেক মার্ক ক্যারি করতো, তাই না? জি 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 জি। কিন্তু আমি এখানে ওই এর আগের যেটা যেমন ইন্টারিক ফিভারের সময় ম্যালেরিয়া, ডেঙ্গু, ওই লাইনে আমি হিস্ট্রি ইনভেস্টিগেশন ইলাবোরেট করলাম। কিন্তু যখন আমি ইনভেস্টিগেশনের ইন্টারপ্রিটেশন দিচ্ছি, তখন জাস্ট অনলি ইন্টারিক ফিভার লাইনে আমি ইয়েটা দিচ্ছি যে জি জি ইনভেস্টিগেশনে জি ফাইন। কিন্তু এটার ক্ষেত্রে আমাকে ওই তিনটাকে ধরে এর তিনটার ইন্টারপ্রিটেশন কি হবে সে তিনটাকে অবশ্যই আমাকে লিখতে হবে, তাই না? মাত্র 5 মার্ক বা এই মার্কের মধ্যেই এটা কি এই তিনটাকে আমাকে নিতে হবে? বেসিক্যালি যেটা হয় আর কি, মানে আপনি যখন হিস্ট্রি থেকে এক্সক্লুড করে দিলেন তখন হচ্ছে জিনিসটা ইনভেস্টিগেশন এরকমই দাঁড়ায় যে আপনি শুধু স্পেসিফিক আপনার ওই রোগটা ধরার জন্য ইয়া দিচ্ছেন, মানে ইনভেস্টিগেশন দিচ্ছেন, আপনি এক্সক্লুড করার জন্য আর কিছু করতেছেন না। কারণ আপনি হিস্ট্রি নিয়ে এক্সক্লুড করে দিচ্ছেন যে আপনার ওই রোগ ওইখানে যাচ্ছে না। কথা বুঝতে পারছেন? জি। কিন্তু কিন্তু যদি এখানে, হ্যাঁ বলেন বলেন, শেষ করেন। এখানে আমি যখন ইনভেস্টিগেশন দিব, যেমন ধরেন যে C3 C4 সিএনএ এসএলই তে কোনটা কমতেছে, এনএ এনটি ডিএসটি এনএ, এই ফাইন্ডিং গুলো আমাকে নিয়ে আসতে হবে না? এই না শুধুমাত্র একটা এজিএন এর ইয়াতে, যেহেতু আমি তিনটাকে ও আপনি, ডিডি। আচ্ছা আপনি হচ্ছে এন্ট্রি ফিভার বলেছিলেন, তো তাই আমি পেপার ওয়ানে চলে গেছিলাম। গ্রুপ বি তে যখন 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলছে, আপনাকে 3টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইনভেস্টিগেশন আলাদা আলাদা করে দেখতে হবে যে নিয়ে আসতে আমার হবে। এজিএন এর জন্য এগুলো, এসএল এর জন্য এগুলো, আইজিএন হ্যাঁ, এর জন্য এগুলো, পুরো আলাদা আলাদা ভাবে লিখতে হবে এটা। করে নিতে হবে, ওটাই আমি বলতেছি। আর ইন্টারিক ফিভার বলে শুধুমাত্র ওই ইন্টারিক ফিভারের ইনভেস্টিগেশনটা নিয়ে ইনভেস্টিগেশন, আসতে। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি। হিস্ট্রিতে আপনাকে সবকিছু এক্সক্লুড করে আসতে হবে। জি ঠিক জি আছে? জি। অর্থাৎ আর কারো কোনো question? ইনভেস্টিগেশনের ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, যেখানে প্রশ্ন চাবে হোয়াট ইজ ইউর প্রফেশনাল ডায়াগনোসিস, আর একটা ডায়াগনোসিস চাবে সেখানে ইনভেস্টিগেশন একটা দিয়ে আসবে, আর যেখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চাবে সেখানে আমরা ইনভেস্টিগেশনের সবগুলো নিয়ে আসবো, তাই তো ভাই? জি জি ভাই, জি জি ভাই, জি জি ভাই, একদম কারেক্ট, একদম কারেক্ট। এটাই হচ্ছে মেন আচ্ছা, ইস্যু। জি জি জি, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ রিটেন নিয়ে? আচ্ছা, এর আগের বার 2025-এর জুলাই কিছু ইয়া ছিল, যেমন এক্সডিআর, এন্টেরিক ফিভার, এগুলো সহজে কোনো জায়গাতে ওইভাবে মানে ক্লিয়ার কাট পাওয়া যায় না।
তারপরে ওই যে আচ্ছা, রিফ্র্যাক্টরি স্ক্যাবিস, এটা তো মানে স্ক্যাবিস। আমি আমি ভাইয়া বলি, আমি আপনারা আমাকে হয়তো চিনেন কি জানি না, আমার একটা নোট আছে, এটা অনেক জায়গায় পাওয়া যায়, প্যান্ডোরাস বক্স নাম। ওইটাতে এগুলা দেওয়া ছিল সবই, রিফ্র্যাক্টরি স্ক্যাবিসের ট্রিটমেন্টও দেওয়া ছিল, ইভেন হচ্ছে ইয়াও দেওয়া ছিল, এমডিআর টিওর ইয়া দেওয়া ছিল, ট্রিটমেন্ট দেওয়া ছিল, এক্সডিআর টিবি, এক্সডিআর এন্ট্রি কিভার, সরি এক্সডিআর এন্ট্রি কিভার। এসটিআর এন্ট্রি ফিভার, হ্যাঁ এটা। ঠিক আছে ভাই, তাহলে আমরা নতুন ইয়াতে যাই, হ্যাঁ ভাইবাতে শুরু করি, ঠিক আছে? আসসালামু যে আলাইকুম এখন অলি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে আপনার যে নোটটা প্যান্ডোরা, এটা কি পাওয়া যায় কোনো জায়গায়? এটা তো অ্যাকচুয়ালি কমার্শিয়াল ওইতে কোথাও নাই, এটা হচ্ছে আপনাদের ওই পিডিএফটা আছে, ওইটাই আপনারা প্রিন্ট করে ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে ভাই, কালার শিশু- প্রিন্ট পাওয়া যায় শিশুতে, আমেরিকান শিশুতে আপনি এটা কালার প্রিন্ট পাবেন। ভাই, যে শিশুদের পাঠশালায় আপনি কিছুদিন আগে শেয়ার করছিলেন শর্ট নোট গুলো প্যান্ডোরা বক্স আকারে, ওইটাই তো, তাই না? হ্যাঁ, না না, ওইটা কিন্তু পুরাতনটা, এরপরে হচ্ছে আর একটা আপডেট হয়েছে, ওইটা মনে হয় আপনাদের কাছে নাই এখনো। ভাই ওই যে আপডেটটা কি এই গ্রুপে দিছিলেন? না, আপডেটটা এখনো দেওয়া হয়নি, কারণ ওই আপডেটে কয়েকটা নতুন যে কোশ্চেন ওগুলো আমি অ্যাড করতেছি, ওগুলো অ্যাড করে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা এই সপ্তাহের ভিতরে, ঠিক আছে? আমার খানে গেলে কি ওই যেটা আছে এটা পাওয়া যাবে না, যে আপনি যেটা ফাইনাল দিবেন আমার ওইটা খানে পরে? যাওয়া লাগবে না। আমার খানের যে আর কি আমাদের যে পাবলিশের ইয়ে আছে, জার্নাল পাবলিশ করে যে ভাই সালাউদ্দিন ভাই, ওনাকে ফোন দিলেই উনি আপনার বাসায় পাঠিয়ে দেবে এটা। আচ্ছা তাহলে নাম্বারটা একটু দিয়ে দিয়েন, আচ্ছা, ওনাদের নাম্বারটা। আমি আপনার নাম্বারটা দিয়ে দিব, সমস্যা নেই। ফাইনাল কপিটা দেওয়ার পরে কালার প্রিন্টটাই নিব আর কি। ঠিক আছে, ওটা সমস্যা নেই, ওটা যেভাবে আপনার যে পছন্দ হয়। ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ ভাই। তাহলে আমরা ওয়েলকাম। ভাইবাতে আমরা আগাই, হ্যাঁ ভাইবা কি হ্যাঁ, আরেকটা কোশ্চেন করি একটু। আরেকটা কোশ্চেন হচ্ছে রিটেনে যদি হাউ টু শর্ট আনসার কোশ্চেনে যদি ডায়াগনোসিস বলে, ম্যানেজমেন্ট বলে, ডায়াগনোসিস বললে আমরা কি একদম ক্লিনিক্যাল ফিচার্স থেকে শুরু করব, আর ম্যানেজমেন্ট বললে সে কিভাবে করবো যদি একটু বলতেন। যদি এটা শর্ট নোট হয়ে থাকে, তাহলে আপনার ম্যানেজমেন্ট বলুক ডায়াগনোসিস বলুক, আপনার সব লিখে আসতে হবে, ক্লিনিক্যাল ফিচার থেকে শুরু করে ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট সব। কিন্তু যদি ওটা শুধু লং কোশ্চেনের পার্ট হয়, তাহলে আগেই আপনার আলাদা আলাদা সব চাবে, মানে ডিরেক্টলি জাস্ট বলবে না। আর যদি ইন কেস এরকম বহু আগে একবার কোশ্চেন আসছিল যে শুধু ম্যানেজমেন্ট ছিল আপনার কালাজোরের একটা কোশ্চেনে, ওই ক্ষেত্রেও আপনার পুরোটাই লিখে আসতে হবে। যদি 25 মার্কের প্রশ্ন হয়, মানে 25 মার্কের জন্য আপনার যতটুকু লিখতে হবে, 5 মার্কের জন্য আপনার সেম অ্যামাউন্টই লিখতে হবে। আচ্ছা ভাই, আমি একটা দিচ্ছি, যেমন ধরুন ইভ্যালুয়েট এ 3 years old child with attention deficit hyperactive disorder, ইভ্যালুয়েশন দিয়েছে, এখানে শুধুমাত্র হ্যাঁ, ওই ইম্পালসিভিটি, হাইপার অ্যাক্টিভিটি আর ওই যে তিনটা টার্ম আর কি আছে, ওই তিনটা লিখলেই হবে, না একবারে শুরু থেকে ট্রিটমেন্ট পর্যন্ত সব শেষ করে আসতে হবে? ডিএসএম 5 ক্রাইটেরিয়া পুরোটাই লিখে আসতে হবে আপনাকে। ক্রাইটেরিয়া তো দিলাম, কিন্তু এর সাথে কি ওটার ওই যে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট, ক্রাইটেরিয়া লিখবেন, হ্যাঁ, ইনভেস্টিগেশন লিখতে হবে, ট্রিটমেন্ট লিখতে হবে। ইভ্যালুয়েট বলে সবই আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবই লিখে আসতে হবে। ভাই কারণ হচ্ছে ডায়াগনোসিস বললে তো ইনভেস্টিগেশন পর্যন্ত লিখতে হবে, তাই না? ইনভেস্টিগেশন পর্যন্ত তো লিখতে হবে শর্ট নোটে, ডায়াগনোসিস বললে। ডায়াগনোসিস বললে ট্রিটমেন্টও লিখে আসতে হবে ভাই, শর্ট নোটে পুরোটাই লিখে আসতে হবে। কারণ আমি আপনার বলি, হয়তোবা আপনি লিখলেন না, আপনার আগের জন লিখছে, তার খাতাটা স্যার আগে পাইছে, সে পাইলো 5-এ 4.5, এখন আপনারা যদি ওইটা না লেখেন আপনার দিবে 2। আচ্ছা, আমি আরেকটু আপনাকে বুঝাই দিই ভাই, যে আমার নিজের যেটা কনফিউশনের জন্য, যেমন আপনার 2025-এর জুলাই একটা কোশ্চেন ছিল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এন্ড স্পেসিফিক ট্রিটমেন্ট অফ কাওয়াসাকি ডিজিজ। আবার 2026-এর জানুয়ারিতে আপনার এটাই আসছে, শুধুমাত্র ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া চাইছে, স্পেসিফিক ট্রিটমেন্ট চাইনি। সেক্ষেত্রে কি আমাকে দুইটাই লিখতে হবে, না শুধুমাত্র ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা লিখে যতটুকু পয়েন্ট চাইছে ততটুকু লিখবো আমি? না ভাই, ট্রিটমেন্টও লিখে আসতে হবে। কাওয়াসাকি ট্রিটমেন্টের ক্রাইটেরিয়া আছে মাত্র 5 লাইন। আপনি 5 লাইন লিখলে কেউ জীবনে আপনার 5 মার্ক দিবে না, মানে এটা আপনার তখন চিন্তা করতে হবে যে উনি যে 5 মার্কের জন্য এটা দিচ্ছে, এটা কি 5 মার্কে আসলে দিবে কিনা, জীবনে দিবে না। আপনার এখানে ইনভেস্টিগেশনও লিখতে হবে, ট্রিটমেন্টও লিখতে হবে, কারণ কাওয়াসাকি ট্রিটমেন্ট মাত্র হচ্ছে আপনার 3টা লাইন, আর ইনভেস্টিগেশন আছে আপনার 7-8টা। দ্যাটস ইট। হ্যালো অলি ভাই, হ্যাঁ, যে এই যে শর্ট নোটের ব্যাপারটা যে বললো কাওয়াসাকি ডিজিজের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া পাঁচটা লিখলাম। আমার তো কোশ্চেনে চাওয়াই হয়েছে ডায়াগনস্টিকের ক্রাইটেরিয়া 5টা। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত লেখার কারণে স্যাররা বিরক্ত হয়। আসলে এই জিনিসটা কতটুকু মানে মনে হয় যে ঠিক? শুনেন,
5 মার্কের জন্য আমাদের এখানে যখন আমার এখানে পরীক্ষা দিতাম, হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পর যখন একটা খাতা দেখাইছে বা আমরা যে খাতাগুলো আমাদেরকে ভুল ধরাইছে, আমাদের এটাই বুঝাইছে যে ওইখানে আমি চাইছি ক্রাইটেরিয়া, তার মানে এই না তুমি ক্রাইটেরিয়া লিখে শুরু চলে আসবো, তোমার এখানে সবকিছু চাওয়ার জন্য ক্রাইটেরিয়া লেখা আছে, কারণ এটা মার্ক 5, শুধু এই 5টা পয়েন্টের জন্য আমি তোমার হাইস্ট 1 বা 1.5 দিতে পারি। কথা বুঝতে পারছেন? এখান থেকে ওই জিনিসটা আমাদের শেখা যে আমাদের যদি এরকম হয়, হ্যাঁ, এখন মনে করেন ক্রাইটেরিয়া আছে আপনার অনেকগুলো, 40টা ক্রাইটেরিয়া। কথা বুঝতে পারছেন? 40টা ক্রাইটেরিয়া, তখন আপনার 40টা ক্রাইটেরিয়া লিখে আসবেন, তখন তো আপনার লেখার আর অন্য সময় পাবেন না। বাট যখন আপনার অল্প লেখা, তখন আপনাকে পুরোটা লিখে আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি আমরা ভাইবা তাকাবো? জি জি, ভাইবাতে আগান। আচ্ছা, ভাইবা আমাদের 2টা বোর্ড, বোর্ড 1 এবং বোর্ড 2, দুই জায়গায় 2জন স্যার থাকবেন, একজন ইন্টারনাল একজন এক্সটার্নাল। আপনি 5 মিনিট করে ওইখানে একটা র্যাপিড ফায়ার রাউন্ড চলবে, ওইখানে একটা টপিকস থাকে, যদিও স্যার ম্যাডামরা আমি কখনো দেখিনি টপিকস পুরোপুরি ওনারা ফলো করে। তো আমি এখানে যদি টপিকস গুলো লিখে দিছি, স্যারদের মধ্যে র্যান্ডমলি কোশ্চেন করে এবং কোশ্চেন গুলো অনেক বেসিক লেভেলের কোশ্চেন হয়। একটা সার্টেন টাইমে আপনার এরকম মনে হতে পারে যে ওনারা কি এক্স্যাক্টলি ফেল করানোর জন্য কোশ্চেন গুলো করতেছে কিনা। কথা বুঝতে পারছেন? তাই কখনোই আর কি ওই জায়গাতে মাথা খারাপ বা নার্ভাস হয়ে যায় না, খুব ক্লিন কাট, খুব ইজি কোশ্চেন করে। ইভেন দেখা যায়, আমি জানি না ঢাকা শিশুর আমার এখানে কেউ আছে কিনা, ঢাকা শিশুর জাহাঙ্গীর স্যার একবার কোশ্চেন করেছিল হচ্ছে হার্লি কুইন সিনড্রোম, মানে ওনাদের মক টেস্টে। তো ছেলে পেলে সব করে গেছিল এই খুব কঠিন কঠিন জিনিসপত্র। বাট আমাদের মেইন যে পরীক্ষা, ওগুলাতে এত কঠিন কোশ্চেন কখনোই হয় না, ওখানে খুবই নর্মাল কোশ্চেন হয়, খুবই বেসিক লেভেলের কোশ্চেন হয়। আপনি যদি রিটেনের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, ইজিলি পেরে যাবেন, এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নাই। ঠিক আছে, এটা খুবই খুবই ইজি জিনিস, মানে যতটা আমরা ভয় পাই। বাট বুঝতে হবে যে ওইখানে স্যাররা কি পছন্দ করবে, ওইখানে আপনাকে ইমার্জেন্সি কোশ্চেন গুলো করবে, মানে যেগুলো আপনার লাইফ সেভিং কোশ্চেন, মানে কোনো বাচ্চা একটা আসছে স্ট্যাটাস এপিলেপটিক আছে, আপনি কি ম্যানেজমেন্ট করবেন, এই টাইপের কোশ্চেন হয়। ওপিসি পয়জনিং আসছে, স্নেক বাইট আসছে, কি টাইপের করবেন, ম্যানেজমেন্ট করবেন। এজিএন এর হাইপারটিস ব্যানক্যাফালোপ্যাথি নিয়ে বাচ্চা ইমার্জেন্সিতে ঢুকছে, আপনি কি ম্যানেজমেন্ট করবেন। ওইখানে ওনারা স্পেসিফিক অ্যান্সার জানতে চায়, মানে আপনি যদি গদ বাতা বইয়ের মতো বলতে চান, তখন কিন্তু ওনারা এটা নেয় না। এটা একটু মাথায় রাখেন। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যে টপিকস গুলো দেখতেছেন না, এখানে মোটামুটি 7-8টা টপিকস থাকে। আপনার চিন্তা রাখতে হবে আপনি ফার্স্ট অ্যান্সার দিবেন যাতে আপনার কোশ্চেন বেশি হয়। আপনি যদি কোশ্চেন কম হয়, আপনার মার্ক কম আসবে। কথাটা কি বুঝতে পারছি এখানে? তাই আপনার চেষ্টা করতে হবে স্পেসিফিক অ্যান্সার দিবেন, শর্ট অ্যান্সার দিবেন, যাতে অন্য টপিকস থেকে কোশ্চেন আসতে পারে। এবং বেশি কোশ্চেন দিবেন, বেশি অ্যান্সার দিবেন, দেখবেন যে নাম্বারটা খুব ভালো ক্যারি করে এখানে। ভাইবা নিয়ে কারো কোনো কোশ্চেন? আমরা ওয়ার্ডে তাহলে যেভাবে ম্যানেজ করি, উত্তরগুলো কি তাহলে সেভাবে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, উত্তর ঠিক ওইভাবেই দিবেন। ওকে। আচ্ছা ভাইয়া, তাহলে যদি শর্ট আনসার যদি বলি ভাইবাতে, তাহলে ট্রিটমেন্ট বলতে বললে তাহলে কি আমি কাউন্সিলিং থেকে কাউন্সিলিং, সাপোর্টিভ, তারপর স্পেসিফিক ট্রিটমেন্ট, এগুলো বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে। তাহলে কি আমি সবগুলা শুধু স্পেসিফিকটা বলবো না আমি পুরোটাই বলবো? আপনি কি স্পেসিফিকটা বলবেন, অ্যান্সার দিবেন স্পেসিফিক, তারপরে যদি বলে আর কি, তখন কি আপনি বাকিগুলো বলবেন। বাট আপনি এছাড়া অন্য কোনো কিছু আগে বলতে যাবেন না, কারণ এটা ওনারা অনেক অপছন্দ করে জিনিসটা। ওনারা স্পেসিফিক অ্যান্সার জানতে চায়, একদম স্পেসিফিক। আপনি তখন কি দিবেন? 30 উইকস এর বেবি আপনার কাছে আসছে, আপনি কি করবেন? অ্যান্সার কি হবে বলতে পারবেন কেউ? 30 উইকস এর বেবি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আপনার কাছে আসছে ইমার্জেন্সিতে, আপনি কি করবেন? লাস্টে হচ্ছে অ্যাসেস করব, অক্সিজেন দিব আর না, আপনি সিপ্যাপ দিবেন। দ্য অ্যান্সার ইজ সিপ্যাপ, আপনি সিপ্যাপ দিবেন, শেষ, অ্যান্সার শেষ। আর পরে কোনো কোশ্চেন হবে না। এই যখনই আপনি অ্যাসেস করতে যাবেন, বলবে যে অ্যাসেস করতে করতে রোগী মরে যাবে, আসছে ডিস্ট্রেস নিয়ে। ঠিক এভাবেই স্যাররা কোশ্চেন গুলো করে এবং এভাবেই আপনার কোশ্চেন গুলো বলবে। বুঝতে পারছেন? তাই আগে আপনি স্পেসিফিক অ্যান্সার দিবেন। যদি বলে যে আর কে কিছু করবে না, তখন বলবেন যে হ্যাঁ স্যার, আগে আমরা অ্যাসেস করে নিব, আর যেহেতু প্রিটার্ম বেবি সিপ্যাপ ইজ দ্য বেস্ট, তাই আমরা সিপ্যাপ আগে দিব। ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করি যে সিপেপ তুমি এই সব জায়গায় তো এই সেটআপ নাই সিপেপের, তখন আমি কি করব? এখন আগে যদি সিপেপ বলি, তখন তো এই জিনিসটা কেমন হয়ে যাবে না? শুনেন, আপনি এখন যেখানে আছেন ওখানে টারশিয়ারি লেভেলে সবকিছু আছে। ওনারা আপনার বলবে আপনার হসপিটালের কথা, তখন যদি আপনি বলেন আপনার হসপিটালে সিপ্যাপ নাই, তখন তুমি আবার এটাতে মাইন্ড করে বসবে। কথা বুঝতে পারছেন? আপনি আপনার মতো অ্যান্সার দিবেন, বলবেন যে স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে স্যার সিপ্যাপ। তারপরে যদি স্যার বলে যে সিপ্যাপ না থাকলে কি করবো, তখন বলবো যে স্যার আমরা হাই ফ্লো অক্সিজেন দিব। কিন্তু আপনি স্পেসিফিক ট্রিটমেন্টটা শুরু করবেন।
কারণ একবার যদি ওইটুক পর্যন্ত না পেঁচান, মানে অতটুকু পর্যন্ত পেঁচিয়ে থাকেন, আপনার কোশ্চেনের সময় কিন্তু কমে যাবে, আপনি কিন্তু বেশি অ্যান্সার করতে পারবেন না। সেজন্যই আমি বলছি যত শর্টে অ্যান্সার সম্ভব। ঠিক আছে, আমরা যদি এবার আসেন এটার লং। অক্সিজেনের কথা বলি যে নেজাল ক্যানোলা অথবা ফেস মাস্ক এগুলা দিয়ে, তাহলে কি ফেল হওয়ার সম্ভাবনা আছে? ফেল হবে না, কিন্তু উনি এরপরে তো আপনার কোশ্চেন আবার করবে যে আর কি কি দিবা। এই যে উনি আপনারা করলো, আপনার কিন্তু একটা সময় পার হয়ে গেল। আপনার যে এই 5 সেকেন্ড সময় পার হয়ে গেল, আপনি একটা করে কোশ্চেন কম পাচ্ছেন, মানে অন্য টপিকস থেকে। অন্য টপিকস এর কোশ্চেন কম পাওয়া মানেই আপনার মার্ক কম। বুঝতে কথাটা বুঝতে পারছি। পারছি? আমার জি। দরকার হচ্ছে টপিকস। হ্যাঁ, এবার আসেন লং কেস নিয়ে বলি। আপনি জানেন না লং কেস নিয়ে আপনারা কতটুকু জানেন? লং কেসে আপনার পুরো এক্সামিনেশন এবং এই লেখার জন্য 40 মিনিট সময় পাবেন, জাস্ট 40 মিনিট। এটা জানেন আপনারা কেউ? আমি যদি আরো একটু ভালো জি মতো ভাইয়া। বলি, এক্সামিন করার পর আপনারা মাত্র আর কি 25 থেকে 30 মিনিট সময় পাবেন পুরা জিনিসটা লেখার জন্য। তার মানে আপনাকে অনেক ফাস্ট লিখতে হবে। এখন কথা হচ্ছে লিখবেন কি? পার্টিকুলার্স, চিফ কমপ্লেন, প্রেজেন্টিং ইলনেস, পাস্ট ইলনেস, বার্থ হিস্ট্রি, ফিডিং, ইমিউনাইজেশন, ডেভেলপমেন্টাল হিস্ট্রি, সোসিও ইকোনমিক, ফ্যামিলি, ড্রাগ, তারপরে জেনারেল এক্সামিনেশন, অ্যানথ্রোপোমেট্রি, সিস্টেমিক, সকল সিস্টেমিক লিখতে হয়। তারপরে স্যালাইন ফিচার, প্রভিশনাল ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, ফলো আপ, প্রগনোসিস, এই পুরাটাই আপনাকে লিখে আসতে হবে। এই পুরাটাই হচ্ছে আপনার খাতার একটা মার্ক ক্যারি করে। আপনি যদি শুধু স্যালাইন ফিচার লিখে আসেন, আপনার ওই পুরা খাতার মার্ক হয়ে যায় 0। তাই আপনাকে সবগুলো লিখতে হবে, অ্যাটলিস্ট এক লাইন হলেও লিখে আসতে হবে। আমি কথাটাকে ধরাইতে পারছি কিনা আমি জানি। এই সময় পড়তেছি। ওনারা এটা খুবই এক্সপার্টি ব্যাপারে। তাহলে শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, জি এখন এখন যাচ্ছে, মাঝখানে একটু অফ হয়ে গেছিল। কতটুকু শুনতে পাচ্ছেন আমাকে বলেন তো? আপনি বললেন যে সব লিখতে হবে, প্রগনোসিস পর্যন্ত লিখতে হবে, এক লাইন করে হলেও লিখতে হবে, তারপরে কি হ্যাঁ, বললেন? এক লাইন করে লিখতে হবে। এটা যদি না লেখেন তাহলে আপনার মার্কটা ক্যারি করবে না। তাই এটা অবশ্যই লিখতে হবে। কিন্তু এতটা লেখা কিভাবে সম্ভব, এটা একটু আমাদের টেকনিক বলে দেন, কিভাবে শেষ করবো এই ভাই, মাত্র 25 আমি মিনিটে? সেটাই বলতেছিলাম যে ঢাকা শিশুতে এটার প্র্যাকটিস হয়, ঢাকা শিশুতে এটার প্র্যাকটিস হয়, আমাদের এমআর খানেও এটার খুব ভালো প্র্যাকটিস হয়। তাই আপনাদের উচিত হবে যে এটা প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে বিপদে পড়ে যাবেন। এই জিনিসটাতে খুব আমাদের ভেজাল হয়, বুঝতে পারছেন? আমরা তো প্র্যাকটিস করার পরও দেখা যায় আমরা লিখতে পারি না। তাও দেখা যায় যে আমরা ট্রিটমেন্ট ফলো আপের পর প্রোগনোসিস লেখার আগে টাইম শেষ হয়ে যায়। মানে এক লাইন হলেও লিখে আসবেন, মানে একটা লাইন হলেও লিখে আসবেন, দ্যাটস ইট। যে পাস্ট ইনলেস নাথিং সিগনিফিকেন্ট, একটু হলেও লিখে আসবেন। ঠিক আছে? এবং অবশ্যই অ্যানথ্রোপোমেট্রি এটা কিন্তু অবশ্যই করবেন। এখানে একজন অবজারভার থাকে, এটা শুধু এটা দেখার জন্য যে আপনি করছেন কিনা অ্যানথ্রোপোমেট্রি। বুঝতে পারছেন? আচ্ছা, সব ধরনের কেসের ক্ষেত্রে তো আমাদের অ্যানথ্রোপোমেট্রি করতে হবে, তাই না? সব সব এভরিথিং সব সময়। এবং সেটা আমরা আচ্ছা, অবশ্যই গ্রোথ চার্ট থেকেও তো বের করবো। গ্রোথ চার্ট থেকে সবসময় করতে হবে তা না। স্যামের কেসে শুধু গ্রোথ চার্ট থেকে করতে হবে, স্যাম ছাড়া গ্রোথ চার্টে ওইভাবে বসানোর দরকার নেই। গ্রোথ চার্ট আপনার লাগবে হচ্ছে ইয়াতে, এই শর্ট কেসে। কিন্তু যদি আপনি অঢল সময় পান, আপনি গ্রোথ চার্টে বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এটা থেকে কোনো মানা করবে না, বাট আপনি সময় পাবেন না ভাইজান। দ্যাটস দ্য মেইন না, পয়েন্ট। ওটাই জানতে চাচ্ছি, আমরা যখন অ্যানথ্রোপোমেট্রি বের করতেছি হাইট ওয়েট, এটা কি পাশে লিখতে হবে যে কোন সেন্টাইলে পড়তেছে, এই ধরনের কি লিখতে হবে স্যাম ছাড়া হ্যাঁ, অন্য ক্ষেত্রে? অন্য ক্ষেত্রে স্যাররা খুব একটা ধরে না, বাট স্যামে ধরে। মানে আমি অন্য জি ক্ষেত্রে কখনোই দেখিনি স্যাররা খুব একটা ধরছে, বাট অন্য জি ক্ষেত্রে জি। স্যাররা এটা খুব ইস্যু বানায়। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ঠিক, জি আচ্ছা, এবার লং কেসে আমার কি কি কোশ্চেন হবে? আপনার মানে টিপিক্যাল কোশ্চেন যেগুলো হয়, ডায়াগনোসিস করছেন, এটার পয়েন্টস অন, পয়েন্টস এগেইনস্ট, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, পয়েন্টস অন, পয়েন্টস এগেইনস্ট, ইনভেস্টিগেশন, ইন্টারপ্রিটেশন, ফিউচার ইনভেস্টিগেশন প্ল্যান কি, ট্রিটমেন্ট প্ল্যান কি, তারপরে আপনার কেস ওয়াইজ কি ধরনের কেস, ওই কোশ্চেন করবে। বুঝতে পারছেন? মানে এগুলো টিপিক্যালি আপনি ফেস করবেনই। চেষ্টা করবেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বেশি রাখার, কারণ আপনি যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বেশি রাখেন, আপনার প্রথম যে পরীক্ষা নিবে উনি হইতেছে লিটারালি ওইটার উপরে আটকে থাকবে। কথা বুঝতে পারছেন? তাই সেকেন্ড ওয়ান যখন আপনার ইনভেস্টিগেশন আর নিবে, ট্রিটমেন্টের হিস্ট্রিটা নিবে, উনি আপনার এক্সামিনেশনের উপর চলে যাবে। মানে উনি তখন কোশ্চেন করার চান্স পাবে কম। তখন আপনার মার্কটা হবে শুধু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর এক্সামিনের উপর। তো অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, আপনার মার্ক অনেক হাই হয়ে যাওয়ার চান্স থাকে। কারণ দেখা যায় আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডিফেন্ড করতেই পারতেছেন এবং আপনি এক্সামিনেশনে মোটামুটি খুব ভালোই করছেন। সো আলটিমেটলি আপনার এই দুটোর উপরে যদি জাজমেন্ট করা হয়, আপনি মার্ক খুব বেশি হবে।
বুঝতে পারছেন? মানে আপনার পাস মার্ক খুব ইজিলি চলে আসবে ইন্টারভিউ, কিন্তু আপনি কি করেন। কিন্তু আপনি যখনই হইতেছে কম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলবেন, আপনার পেঁচানোর সময় বেশি থাকবে, আপনাকে বেশি বেশি পেঁচাবে। তাই চেষ্টা করবেন প্যাচ থেকে মুক্তি পেতে। লং ঠিক আছে? কেসে মার্কস থাকে কি 60 মার্কস? লং কেস লং কেস, লং কেসে 50, শর্ট কেসে 50। 50-50। আচ্ছা। হ্যাঁ, এবার আসেন শর্ট কেসে। শর্ট কেস টোটাল দিতে হবে 4টা, ঠিক আছে? এবং লং কেসের পরপরই শর্ট কেস শুরু হবে। এখন শর্ট কেসের কিছু টিপস আছে। শর্ট কেসের কিছু টিপস হচ্ছে, আপনি কখনোই কেস শর্ট কেস করার সময় লাইভ কমেন্ট্রি করবেন না। আমরা কিন্তু অনেকে বলতে থাকি হ্যাঁ আমরা হচ্ছে ইয়া পাইছি, বালজিং কন্ট্রালি পাইছি, তারপরে হচ্ছে এনিমিক পাইছি, জন্ডিস পাইছি। আপনি লাইভ কমেন্ট্রি কখনোই করবেন না, নেভার এভার লাইভ কমেন্ট্রি। আপনি জাস্ট আর কি কন্টিনিউ করে যাবেন আপনার পুরা ইয়াটা, কেস যেটাই আপনার দেয় না কেন। নেভার জাজ টু আর্লি, তার মানে হচ্ছে আপনারা কিন্তু সবাই কেস দেখেন, এটা একদম বাস্তব সত্য কথা। পরীক্ষার আগের দিন সবাই যার যার হলে কেস দেখেন, আপনারা জানেন ওই কেস, কিন্তু কখনোই আগে থেকে জাজ করে বসবেন না, এবং কখনোই আগে থেকে ডায়াগনোসিস বলবেন না পুরো এক্সামিনেশন শেষ না হওয়া পর্যন্ত। কথার কথা, আপনাকে শুধু বলছে জেনারেল এক্সামিনেশন করতে, জেনারেল এক্সামিনেশন করে আপনি আপনার ফাইন্ডিং কিন্তু পেয়ে গেছেন, এখন আপনি জানেন কেস কি। আপনি তারপরও স্যারকে বলবেন যে আই ওয়ান্ট টু ডু দ্য রিলিভেন্ট। যদি স্যার তখন পারমিশন না দেয়, তখন আপনি আপনার মতো অ্যান্সার দিবেন। বাট যদি স্যার বলে রিলিভেন্ট করতে, আপনি অবশ্যই রিলিভেন্ট করে তারপরে ওয়েট করবেন স্যারের কোশ্চেনের জন্য। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন নিয়ে? শর্ট কেসই তো সবচেয়ে ভয়ের জায়গা মনে হয়। আমি শর্ট কেসের জন্য আপনাদের তখন বলে দিছি যে আপনার ক্লিনিক্যালি ধরে নেবেন 40-এ পাস, তাহলে হইতেছে শর্ট কেস কত আর খারাপ দিবেন, আর দিলেও জি তো জি জি। অ্যাটলিস্ট পাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য তো বলছি। আর শর্ট কেসে তো টাইমের মধ্যে অনেক সময় মিলানো যায় না, সেক্ষেত্রে কি কোনো টিপস আছে কিভাবে টাইমলি এটা আমি শর্ট সময় দেখা টাইমলি যাচ্ছে মিলাবেন। রেলিভেন্টে যাওয়ার আগেই আমার টাইম শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কিভাবে এটা ই করবো, ম্যাচ করবো কিভাবে যে ভাই স্যার আমি বললাম তো, আপনি একবার একদম জাস্ট, আপনি তো কেস জানেন, আমি ক্লিনিকের কথা বলি ভাই, এখানে মনে করেন কোন একাডেমিক কথাবার্তা না। আপনি কেস জানেন, আপনি জানেন ওরা কোন জায়গায় দলের ফাইন্ডিং আসবে, আপনি বাকিটুকু অ্যাক্টিং করেন যেটা ফাইন্ডিং শুধু এটা ঠিক মতো করেন, তাইলেই তো হয়ে গেল। ভাইয়া শর্ট কেসে মানে ফাইন্ডিংসটা কিভাবে বলবো, মানে এটা কি পজিটিভ আপনি ফাইন্ডিংস যেটা শুধু পাচ্ছি? অনলি পজিটিভ ফাইন্ডিংস, কোনো ধরনের নেগেটিভ ফাইন্ডিংস বলবেন না। আপনি আপনার ফাইন্ডিংস বলে চুপ থাকবেন, ডায়াগনোসিস বলবেন না, কিন্তু ভুলেও ডায়াগনোসিস বলবেন না। মানে ডায়াগনোসিস ওনারা রিলিভেন্ট জিজ্ঞেস থেকে, মানে ভাইয়া মানে হেড থেকে টু পর্যন্ত যেভাবে পাচ্ছি পজিটিভ এভাবে বলবো, নাকি যেটা এক্সামিনেশন করতে দিয়েছে সেটা তারপর রিলিভেন্টের ফাইন্ডিং বলবো এভাবে? আপনার যেটা মেইন প্রশ্ন ছিল ওইখান থেকে আপনি ইয়া করবেন, আপনি ওইটা প্রথমে বলবেন যে আমি এই ফাইন্ডিংস পাইছি, দেন আমি রিলেভেন্ট করে স্যার এটা এটা পাইছি, শেষ। তারপরে স্যারের কোশ্চেন হবে তো হোয়াট ইজ ইউর ডিফারেন্সিয়াল অর হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তারপরে কি আপনি অ্যান্সার দিবেন। কিন্তু এমন যেন না হয় আপনি করছেন কইরা আপনি সবই বলতেছেন, বলার পর আপনি এটাও বলতেছেন যে ডায়াগনোসিস অমুক, এরকম যেন না হয়। মানে ডায়াগনোসিস আপনি কখনো বলতে যাবেন না স্যার আজকে না করা পর্যন্ত। যদি একবার বলে বসেন তাহলে স্যার ধরে নিবে যে আপনি কেস দেখছেন আগে। অর্থাৎ স্যার যতটুকু প্রশ্ন করবে আমরা অতটুকু উত্তর দিব। হ্যাঁ, এর বেশি কোনো উত্তর আপনারা দিবেন না। জি। আচ্ছা, এবার আসেন অসপি নিয়ে বলি, মানে যেখানে আমাদের সবচেয়ে বেশি মার্ক ক্যারি করতে হবে। অসপির টোটাল স্টেশন আছে 10টা, বুঝতে পারছেন? এর মধ্যে আরো 2টা রেস্ট স্টেশন পাবেন, মানে টোটাল স্টেশন হবে 12টা। ওই 2টা রেস্ট স্টেশনে চিন্তা করেন না আপনি কিছুই লিখতে পারবেন না, মানে ওখানে শুধু আপনাদের বুঝে থাকতে হবে, ঠিক আছে? এখন এই 10টা স্টেশনের কি কি থাকে? একটা পিক্টোরিয়াল থাকে, মানে একটা ছবি থাকবে, এখানে হচ্ছে একটা যে কোশ্চেন, মানে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে কোশ্চেন দেওয়া, যেরকম একটা 2-3টা ছবি থাকলে তারপরে যে এ বি দিয়ে কোশ্চেন দিয়ে দেয় যে কি কি পাইতেছো, ফাইন্ডিংস কি। একটা 2টা ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, এক্সরে থাকতে পারে, এগুলো থাকবেই, এগুলো থাকতে পারেন, এগুলো থাকবেই। গ্রোথ চার্ট একটা থাকবেই, এই যে গ্রোথ চার্টের একটা কোশ্চেন আছে যেখানে এরকম এক্সাম্পল হিসাবে। এবং গ্রোথ চার্টের একটা কথা মনে রাখেন, কোশ্চেনে অ্যান্সার দিতে চান না, গ্রোথ চার্টের অ্যান্সার শিট কিন্তু আলাদা। আপনারা অনেকেই করেন কি অ্যান্সার শিট মানে কোশ্চেন শিটে অ্যান্সার দিয়ে যান, কোশ্চেন শিটে অ্যান্সার দিলে কিন্তু এটা অনেক সময় খাতা আপনার ইয়া হয় না, মার্কিং হয় না। তাই আলাদা একটা খাতাই আছে গ্রোথ চার্ট, একটু ভালো মতো খেয়াল রাখেন। অসপিতে তো অনেক কম সময় প্যানিক হয়ে যাই আমরা, তাই হচ্ছে এটা মাথায় রাখতে হবে। কাউন্সিলিং থাকবে একটা, এই যে এবার কাউন্সিলিং একটু বলি। দেখেন কাউন্সিলিং এ প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা মার্কিং আছে, আমি এই জন্য এটা শো করতেছি। আমরা তো কাউন্সিলিং দেখা যায় যে অনেক পড়ে যায়, অ্যাকচুয়ালি দেখা যায় সব লাগে না, আমাদের এত কিছু লাগে না কাউন্সিলিং এ।
আমাদের অল্প কিছু জিনিস লাগে, ওই অল্প কিছু জিনিসগুলি হইতেছে আমাদের এই মার্কিং গুলার বিয়ার করে। এবং দেখা গেছে আপনি সব বলছেন, বাট আমার এই অ্যান্সার চার্টে যেটা দেওয়া আছে ওইটা আপনি বলেননি, আপনি কিন্তু ফুল মার্ক পাবেন না। তাই আমার সাজেশন হচ্ছে কাউন্সিলিং কখনো মুখস্থ না করে আপনি হচ্ছে যে টেকনিক দিয়ে আমাদের কাউন্সিলিং গুলো করি ওগুলো অ্যাটলিস্ট একটা আয়ত্ত আনা, তাহলে দেখবেন যে অনেক অনেক ভালো একটা আউটকাম আসছে। যেই কাউন্সিলিং এ আসুক বা যেই আই আসুক আপনি খুব ইজিলি পারতেছেন। ঠিক আছে, একটা প্রসিডিউর থাকবে, একটা দুইটা ডাটা থাকবে। তো টোটাল আমি এতক্ষণ যেগুলো বলছি 60টা হয়ে গেছে, মানে 70 মার্ক কিন্তু আপনি পেয়ে গেছেন, বাকি থাকে 3। এই 3 চলে আল্লাহর নামে। এই হ্যালো, জি বলেন, মাঝখানে আটকে গেছিল, বলেন। কট্টু কট্টু শুনছেন ভাইজান, বলেন তো। ওই যে বললেন 3টা আল্লাহর নামে ছাড়তে হবে, এইটুকু শুনছি। হ্যাঁ, 3টা আল্লাহর নামে থাকতে হবে। তবে এর জন্য একটু গুড নিউজ হচ্ছে, একটা টিপস আছে। অস্পিতে কখনো কোশ্চেন রিপিট হয়নি ইতিহাসে। মানে কেমন রিপিট হয় নাই, জুলাইয়ের কোশ্চেন কখনো জানুয়ারিতে আসেনি, জানুয়ারির কোশ্চেন কখনো জুলাই আসেনি, এই ইতিহাসে কখনো হয়নি। তার মানে এই জানুয়ারিতে যে কোশ্চেন আসছে জুলাইতে ওগুলো বাদ হয়ে গেছে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা গুড নিউজ। সেকেন্ড গুড নিউজ হচ্ছে জানুয়ারির অস্পি কঠিন হয় সবসময়, মানে কঠিন বলতে আননোন টপিকস বেশি থাকে রাদার দেন জুলাই। জুলাইয়ের আপনার হচ্ছে মার্কটা উঠানো অনেক ইজি, জুলাইয়ের কোশ্চেন কমন থাকে। এটা হচ্ছে এটা লাস্ট কে- 4-5 এটা বছরের কেন কোশ্চেন। হয় জানুয়ারি কঠিন জুলাই সহজ? ভাই এটা এক্স্যাক্টলি তো আমার জানা নেই, বাট আমি লাস্ট যে 4-5 বছরের কোশ্চেন মানে যখন আমি সলভ করছি তখন আমি রিয়েলাইজ করতে পারছি এটাই হয় যে জানুয়ারির কোশ্চেন গুলো ওনারা কেন জানি একটু এটিপিক্যাল টাইপেরই দেয়, কিন্তু ইয়ার কোশ্চেন গুলো মানে জুলাইয়ের কোশ্চেন গুলো মোটামুটি কমন টপিক থেকে দিয়ে দেয় আমার। তাই এই জুলাই হইতেছে আপনাদের মার্ক ওঠানো অনেক ইজি। ঠিক আছে, আর এটা হচ্ছে যে সেই হট টপিক্স আমি যেগুলো বলছিলাম না যে রিটেনের জন্য হট টপিক্স দেবো, এই যে হট টপিক্স গুলো আমি এটার তো ভিডিওটা হয়তো বা গ্রুপে গ্রুপে দিয়ে দিবো আপনাদের যাদের লাগবে, বা আপনার ছবি তুলে নিতে পারেন। আমি দিছিও অ্যাকচুয়ালি, কয়েকটা গ্রুপে দেওয়া আছে এই ছবিগুলো, এই টপিকস গুলো। এখন বলেন আপনাদের কিছু জানার আছে কিনা, আমি তো বললাম অনেক। আচ্ছা, অস্পিতে প্রতি স্টেশনে কয় মিনিট সময় পাওয়া যায়? 5 মিনিট। ও আচ্ছা, পার স্টেশনে 5 মিনিট টাইম। আচ্ছা। জি জি জি। অস্পি তো হয় কি, দেখা যায় সব জায়গায় তো অস্পি প্র্যাকটিস হয় না। হ্যাঁ, তো অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যখন আপনি হঠাৎ করে অনেকদিন পর অস্পি দিয়ে যাবেন, দেখা যায় একটা নার্ভাসনেস কাজ করে। বুঝতে পারছেন? তাই জি অস্পির জি জি। প্র্যাকটিস রাখা খুব জরুরি। সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে যদি কারো ঢাকা যারা থাকেন তারা যদি চান একটা অস্পি আমরা আয়োজন করতে পারি অফলাইনে। অ্যাকচুয়ালি অনলাইনে করার চেষ্টা করছিলাম, বাট অনলাইনে দেখা যায় যে ওইভাবে করাটা খুব। আচ্ছা, অস্পিতে যখন কেউ কোনো স্টেশনে মানে যা প্রশ্ন চায় সেটা যদি ফুল কারেক্ট করে সেখানে কি ফুল মার্কস দেওয়া হয়? ফুল মার্ক আচ্ছা একদম একদম 10 আউট অফ 10 এরকম পাওয়া যায়। এবং অস্পিতে নাম্বার 80 উঠা সবচেয়ে ইজি। আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা, এবারে যেমন স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির একটা অস্পির কোশ্চেন ছিল, এই ধরনের মনে হয় কোশ্চেন গুলো এগুলো কি কোশ্চেন ভাই আরেকবার বলবেন, আমি কথাটা বুঝিনি আপনার। স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির একটা ইয়ে ছিল না, লং হ্যাঁ হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ, জি জি। এই ধরনের কোশ্চেন গুলো মানে কিভাবে ট্রিকি ধরাও তো ইনস্ট্যান্ট মাথায় আসে না যে এটা কিভাবে ই করবো। গোপেন স্যারের যে বইটা আছে ওই বইটা পড়লেই হবে। গোপেন স্যারের বই এই সিনারিও এরকম একটা আছে, এই এসএমএফ। গোপেন স্যারের বইটা যদি ভালো মতো পড়া যায় তাহলে দেখা যায় যে মোটামুটি 90% কভার আপ হয়ে যায়। আচ্ছা। আর 10% রিটেনের তো লাগে। একটু রিটেনের জন্য ওই আমাদের ফারিয়ার ওই আবিদ হোসেন মোল্লা স্যার এই দুটো পড়লেই তো মোটামুটি এনাফ নাকি? আমি যেটা বলি, আমি ফারিয়াপুর বইটা পড়ছিলাম আর হচ্ছে আমার নিজের যে গুছানো নোট এটা পড়ছিলাম। আমি আবিদ স্যারের বই অ্যাকচুয়ালি পড়ি নেই, তাই ওইভাবে বলতে পারতেছি না। কিন্তু ফারিয়াপুর বই ইজ টু গুড। টু গুড মানে লিটারালি টু গুড, যদি আপনি এটা ইউটিলাইজ করতে পারেন ফারিয়াপুর বইটা। ভাই আপনার নোটটা কি পাওয়া যাবে? আমার নোট তো সব জায়গায় আছে, আমার নোট আপনি সব জায়গায় পাবেন। ভাই আপনি কিভাবে যেটা কালেক্ট করতে বললেন পারি? যে শর্ট নোটের আপডেট অংশ করে আর হচ্ছে লং কোশ্চেন গুলো যে আপডেট করে পরে গ্রুপে দিবেন, এটা কি দেরি হবে ভাইয়া দিতে? লং হ্যালো।
হ্যাঁ অলি ভাই, হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, ওই যে একটা আপনি লং কোশ্চেনের একটা সলভ দিয়েছিলেন, বলছিলেন যে 15% কাজ বাকি আছে, কিছুদিন পর আমি ফুলটা দিব, আর সেই সাথে শর্ট শর্ট কোশ্চেনেরও যেটা বললেন যে আপডেট করে দেবো, এটা কি দিতে দেরি হবে কি? আরেকবার বলবেন, সরি আমার অ্যাকচুয়ালি এখানে ইয়া হচ্ছে তো, মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ফোন আসতেছে। আরেকবার বলবেন কাইন্ডলি কোশ্চেনটা। জি জি, ওই যে আপনি লং কোশ্চেনের পিডিএফ শেয়ার করছিলেন, বলছিলেন যে 15%-এর মতো কাজ বাকি আছে, ফুল কমপ্লিট করে আমি খুব শীঘ্রই আপলোড করব। আর এর সাথে আজকে যেটা বললেন যে শর্ট কোশ্চেনেরও আর কি আপডেটেড ভার্সন করতেছেন, এই লং কোশ্চেন শর্ট কোশ্চেনের পিডিএফ গুলো আমরা কদিন নাগাদ পেতে পারি আর কি? মোস্ট প্রবাবলি আপনি এই উইকে সব পেয়ে যাবেন। হ্যাঁ, আমার এগুলো সব করাই আছে, জাস্ট কিছু জিনিস হচ্ছে কি আমি তো আমার মতো করে পড়ছিলাম, বুঝতে পারছেন? তো জি এগুলো জি, দেখা যায় কি আপনাদের জন্য যদি দেই তাহলে আপনারা অনেক অনেক কিছু আর কি বুঝতে পারবেন না, সেই জন্য হচ্ছে একটু সময় লাগতেছে আর কি আমার। না না, আপনি একটু এটা সময় আমি নিয়ে করেন, তারপরও আপনি আপডেটেড করে দেন, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয় আর কি। ভাই এই হ্যাঁ গ্রুপটাতে ইনশাল্লাহ। দিয়ে দিয়েন, তাহলে আমরা মানে আমরা যারা পরীক্ষার্থী সবাই পেয়ে যাব। ইম্পর্টেন্ট টপিক পেপার 2 প্লিজ, স্লাইডটা যদি আবার শো করতেন। ও আচ্ছা ঠিক আছে। এই গ্রুপেই আমি আচ্ছা আপনার কোন গ্রুপে? বেসিক্যালি এখানে আমার এটা অনেক গ্রুপেই ইয়ে করা আছে, আপনার যদি গ্রুপের নামটা একটু বলতেন। ভাই এই যে মানে আমরা যেটা নতুন গ্রুপ খুলছে যে জুলাই, মানে জুলাই পরীক্ষার্থীদের, আর আপনি যে লেখছেন মক আচ্ছা আচ্ছা টেস্টের, আচ্ছা এই দুটার মধ্যে দিলেই হয়ে যাবে। জুলাই আচ্ছা আমার আচ্ছা ঠিক আছে। জুলাইয়ে পরীক্ষার্থীদের যে নতুন গ্রুপটা খোলা হলো, যেখান হ্যাঁ থেকে হ্যাঁ, আমরা এই ক্লাসে আসছি, আসলে এই ক্লাস। মানে এই ইয়েটাতে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওখানে অলি ভাই, দিয়ে দিব, সমস্যা নেই। জি আচ্ছা বলেন ভাই। অলি ভাই আরেকটা কোশ্চেন আমার ছিল, লং কেসে অনেক সময় স্যাম বা সিপি এগুলোর ক্ষেত্রে ওই ক্যালোরি ডেফিসিটের সময় মানে প্যাশেন্ট যেভাবে দেয় হিস্ট্রি দেয়, ওই সময় একদম পয়েন্টে একবারে ক্যালোরি ডেফিসিট এলিসিট করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ওই দেখা যাচ্ছে লং কেসে আপনার বইতে যেভাবে এত কিলো ক্যালোরি থাকে, এটাতে এটা এত কিলো ক্যালোরি এটা হিসাব করে অ্যাপ্রক্সিমেট ওইভাবে বললেই হবে না? স্যার আবার যদি জিজ্ঞেস করে তাহলে তো আবার ধরা পড়ে যাব যে তোমার তো ভুল হয়েছে, বা মুখস্থ করে তুমি নিজের মতো করে বলতে চাইছো। আপনি যেটা করবেন শুনেন, পরীক্ষা হলে আর কি পেশেন্ট পার্টির কাউন্সিলিং করা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছেন? যেটা আপনি বললেন যে স্যামের যদি এরকম একটা কেস করে যায় তাহলে তো মনে করেন বিশাল বিপদ। তো যেখানে মা হিস্ট্রি দিতে পারতেছে না, তখন আপনি মারে কনভিন্স করবেন যে আপনি কিন্তু এগুলাই খাওয়াইছেন তাই না? আপনি এভাবে বলবেন যে আপনি তো এগুলাই খাওয়াইছেন, এমনিই খাওয়াইছেন তাই না? মা বলবে যে হ্যাঁ। আপনি 3-4 বার পরে বলবেন, বারবার লিখবেন আর বলতে থাকবেন ওনারে, তাহলে ওনার মাথায় না এই জিনিস আলটিমেটলি যদি স্যার কোশ্চেনও করে দেখবেন যে ওগুলাই সে রিপিট করতেছে। সো ইটস ওয়ান কাইন্ড অফ থিং যে আপনাকে ওটা করতে হবে হলের ভিতরে, বুঝতে পারছেন? নয়তো দেখা যায় অনেক সময় স্যাররা ক্রস করে, ক্রস চেক করার সময় দেখে জি যে জি আপনি আসলেই ঠিকটা নিছেন কিনা। তো সেই হ্যাঁ ক্ষেত্রে যদি উনি অন্য কথা বলে তখন বিপদ পড়ে যাবেন, তাই আপনি বলবেন যে আপনি তো এটাই নিছেন, মানে উনার মাথায় ঢুকাই দিবেন যে উনি এটাই নিছেন আপনার নিজের জন্য। জি জি, থ্যাংক ইউ। স্যাররা কি ক্রস চেক করে পেশেন্টের কাছে, পেশেন্ট গার্জিয়ানের কাছে? করে, হ্যাঁ হ্যাঁ কোনো করে কোনো করে স্যার করে, দেখছি। করে। এটা ধারণা তো। ভাইয়া তাহলে আপনার এই নোটগুলো আমরা পাইলে সবাই উপকৃত হইতাম ভাইয়া, খুবই ভালো হতো আমাদের জন্য, উপকারী। ভাই আমি তো সবারই দিচ্ছি, আমার মানে যতটুকু করা হচ্ছে আমার যখন যে যাচ্ছে আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি আর কি ওটা। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে কি আপনাদের ব্যবহারযোগ্য হইতে হবে তাই না? সেজন্য হচ্ছে দেখা যায় যে হয়তো একটু সময় লাগতেছে আমি পুরো জিনিসটা ঠিক করার জন্য। আব্দুল্লাহ নোমান ভাই কে আছেন? নোমান ভাই কমে গেছে নাকি? হ্যালো, এর কোনো চালা শব্দ পাওয়া যাচ্ছে না। কার নাম্বার দিব ভাই? ভাই কার নাম্বার দিব বুঝি নাই, আপনি আরেকবার বলবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সালাউদ্দিন ভাই নাম্বার আছে, ঠিক আছে আমি আমি দিয়ে দিব না। আপনার কাইন্ডলি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের ওই নাম্বার প্রোভাইড করবো, কারণ পার্সোনাল নাম্বার তো আমি চাচ্ছি না গ্রুপে দিতে। হ্যাঁ, কারণ উনারও তো হচ্ছে একটা ইয়ে আছে, উনি বেসিক্যালি এই কাজ করে হইতেছে জাস্ট ফর হেল্প, নাথিং এলস। হ্যাঁ, যদি কারো লাগে আমাকে জাস্ট বলেন, আমি ওনার নাম্বারটা পার্সোনালি পাঠিয়ে দেবো।
আর যেটা বলতে চাচ্ছিলাম, যদি আপনারা ঢাকায় থাকেন, যদি চান যে একটা অসপি আপনারা দিবেন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে একটা অসপি ব্যবস্থা করতেছি এই এপ্রিল মাসের শুক্রবারে, লাস্ট যে ফ্রাইডে ওই দিন বিকালবেলা মিরপুরের মধ্যে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই জানান, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বেস্টটা দেওয়ার জন্য। কারণ আমি মানে অনেকেই চাচ্ছিল বেসিক্যালি আমার কাছ থেকে এই অসপির একটা আনার জন্য সাজেশন, বা অসপি কিভাবে কাছে করা যায় এরকম একটা ইয়ার জন্য। তো ওইখান থেকে আমার এই সিদ্ধান্ত যে যেহেতু সবাই চাচ্ছে, ফাইন, দেন আমি আপনাদের একটু হেল্প করতেই পারি। ভাই পেরিফেরিতে যারা উপজেলায় আছে তারা কি করবে আমাদের কি হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম। আমি প্রথমত এটাই চেয়েছিলাম যেটা অনলাইনে করা যায় কিনা, কিন্তু দেখা যায় অনলাইনে যখন আপনি টাইপ করতে যাবেন আপনার সময় লাগবে, বুঝতে পারছেন? আপনি 5 মিনিটের ভিতরে পারবেন না, কারণ আমি ওই যে জিনিসটা সেট করতেছি এটা 5 মিনিটের ভিতরে আপনার লিখে দিতে হবে, কারণ সবাই ভাই কম্পিউটারে এক্সপার্ট না, বুঝতে পারছেন? হুম। তো অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে দেখা যাচ্ছে আপনি অ্যান্সারই করতে পারেননি। বুঝতে পারছি। তবে ওই যে ওটা যদি কোনো সলভ ক্লাস হয় ওইটা অবশ্যই আপনারা করতে পারবেন, এরকম একটা জুম মিটিং হয়তো বা সবার সাথে সলভ ক্লাসটা নিব। আর ওই দিন আরো মানুষ থাকবে, আমি তো জাস্ট ছোটখাটো মানুষ, ওই যে আব্দুল্লাহ নোমান ভাই আছে, তারপরে জুয়েল ভাই আছে, ওপাশ থেকে আরো অনেক আছে, মিতু আপু, আমি জানি না আপনারা চিনেন কিনা, মিতু আপু, ওনারাও আছে, ওনারা সবাই অ্যাকচুয়ালি ওই দিন থাকবে যদি এরকম হয়। আর তো আপনার দ্বারা কোনো কোয়ারিজ আছে কিনা? তাহলে আপনার তা থাকলে আমি আজকে এটা শেষ করবো। ভাই আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম। সামনে আমার কখন সাথে- এরকম আবার মিট করতে পারবো ভাই, পরে আবার ভাই আমরা তো সবাই আছি ইনশাল্লাহ, যেহেতু একই ফ্যাকাল্টির মানুষজন, দেখা হবে। ভাই আমাদের শর্ট কেসের উপরে কি একটা ক্লাস নেওয়া যায় কিনা? শর্ট কেসের উপর ভাই? হ্যালো, শর্ট কেস বললেন? জি ভাই, শর্ট কেসের উপর ক্লাস আসলে একটু ভালো হয়, কারণ ওখানে যে আসলে খুব ক্লান্তি লাগে। আচ্ছা, শর্ট একটু কেসে যদি guidance আপনারা পাওয়াটা better হয়। আমি একটু বলি, শর্ট কেসের কিছু ভিডিও আছে আমার ইউটিউবে, হ্যাঁ আপনি চাইলে দেখতে পারেন, ওখানে আরো কিছু ভিডিও আপলোড হবে এই উইকে, মানে এই উইকে আপনাদের সকল পড়ালেখার জিনিসপত্র আমরা দিয়ে দিব, আপনি ওইটা ফলো করতে পারেন। কারণ শর্ট কেসের জন্য আপনাদের মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে সবার জন্য, তাই একটা ভিডিও দেওয়া হয়েছে। তারপরে যদি আপনারা একটু উইলিংলি করতে চান আমার সাথে কথা বলতে পারেন, আমি ব্যবস্থা করবো আপনাদের শর্ট কেসের, কোনো সমস্যা নেই। এটা ভালো হয়। ভিডিও ক্লিপ আগে কেউ পারফর্ম করা আছে, ওই ভিডিও এগুলো যদি আমাদের ডাউনলোডেড থাকতো তাহলে আমাদের যে কোনো সময় আমরা ফ্রি টাইমে ওগুলো বারবার দেখে নিজেদের মতো করে প্র্যাকটিস করতাম। হ্যাঁ হ্যাঁ, আপনার ইউটিউবে আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে অনেকগুলো আমাদের স্যার ম্যাডামদের পড়া, ইভেন মোস্তাফিজ স্যারেরও আছে, ইসমাইল স্যারের আছে, সবারই ভিডিও আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। 2-3টা নাই, ওগুলা হচ্ছে আমরা আপলোড করে দিব। ঠিক আছে? ভাই আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়েন। সেটাই। চ্যানেলের লিংক, আচ্ছা ঠিক আছে, ওইটা দিয়ে যাবো, সমস্যা নেই, ওইটা দিয়ে তাহলে দিচ্ছি। আমরা সেখান থেকে দেখে নিতে পারবো আর কি। খুবই ভালো হয়। ঠিক আছে, আমি ইউটিউবের লিংকটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর কারো কোনো কোয়ারিজ আছে কিনা? না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ভাই আপনি যেভাবে ইউলিংলি ভাবে আমাদেরকে হেল্প করতেছেন ভাই, আমি আমার লাইফে এইভাবে হেল্প আসলে খুব কম মানুষের কাছ থেকেই পাইছি ভাই। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আসলে ভাই। অসংখ্য একদম। ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আপনি জানি না আপনার কয়জন আর কি আগে পরীক্ষা দিয়েছেন বা ইয়া হয়েছে, আমি আপনার একটা বলি, যারা পরীক্ষা দেন তাদের জন্য, যেই পরীক্ষা একবার দিয়েছে সে চাবে যে তার শত্রু এই পরীক্ষার জন্য সেকেন্ড টাইম দেখ, এটা এত জঘন্য এবং ভয়ঙ্কর পরীক্ষা ভাই, বুঝতে পারছেন? সো এটা আমার মতো যে যেহেতু আমি এটার ফাঁকফোকর বাইর করতে পারছি, সো আমি চাই সবাই ফাঁকফোকর দিয়ে চলে যাক। আপনারা আবার স্যার ম্যাডামদেরকে বলেন না যে স্যার ম্যাডামদের যে স্যার আপনার অসমিন মার্কা তো পাইলে কিভাবে টানেন কিনা, কারণ আপনাদের কিন্তু এই কথা বলে না কেউ, এটা আমি খুব ভালো মতো জানি। এই কথা আমাদেরও বলেনি, আমরা বাইর করছি এক বিশেষ কাহিনীর মাধ্যমে, আমাদের বলছিল যে আমার মনে হয় এই কথাগুলো বাইরে বলা উচিত না, এই কথাগুলো যেটা যে অস্পির মার্ক টানে আর কি, এটা কাউকে বলা উচিত না। হ্যাঁ, কারণ স্যারদের তো মনে করেন মতিগতি খারাপ, একবার যদি জানতে পারে দেখা যাবে যে ওই জিনিস চেঞ্জ করে দিচ্ছে ওনারা। জি জি, এটা মনে হয় এটা আমরা যারা পরীক্ষার্থী আমাদের মধ্যে থাকা উচিত। হ্যাঁ, এটুকুই থাকুক, এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই, সেজন্য বললাম মানে কিছু চিট কোড থাকুক এটা আমাদের মধ্যে। জি জি জি। ভাই এখন কি ইন্টারনাল যায় পরীক্ষায়? না না, ইন্টারনাল যায় না, মানে আপনার নিজের মেডিকেল ইন্টারনাল যাবে না, আপনার ইন্টারনাল হচ্ছে ওই ইনস্টিটিউটের মানুষ ইন্টারনাল হয়ে থাকবে, বাইরে থেকে এক্সটার্নাল আসবে।
ভাই এর আগে কি যেত, মানে এটা কি নতুন চেঞ্জ হয়েছে যেত। নাকি আগে যেত? এটা 2025-এর জানুয়ারিতে লাস্ট গেছে, তারপরে আর যায়নি। ও মানে 25শে জানুয়ারির পর থেকে এটা বন্ধ হয়েছে এই নিয়মটা? জি 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 জি। আচ্ছা আচ্ছা, কারণ আমি আগে শুনছিলাম যে ইন্টারনাল যেত, কিন্তু এখন নাকি যায় না, এই জন্য আর কি একটু কনফিউশন ছিল আর কি। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বকবক শোনার জন্য। তারপরে যদি কোনো হেল্প লাগে ভাইয়া। ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি ভাই, আপনাকে Thank অসংখ্য you. ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সবারই অনেক থ্যাংক ইউ ভাইয়া। Thank you very much. থ্যাংক ভাইয়া ইউ অলি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ অলি ভাই। থ্যাংক ইউ ভাই, ভাইয়া শেষ একটা কোশ্চেন করি। ভাই বলেন। ভাইয়া হচ্ছে যে আপনার যে ইয়ার শীটটা আছে, কম্পিটিশনের শীট কবে নাগাদ শেষ হতে হবে? ভাই আমি কথাটা বুঝিনি, আপনি একটু বলবেন? আচ্ছা, আপনার যে লং কোশ্চেনের যে আনসারের একটা বলছিলেন যে একটা লং কোশ্চেনের আনসারের একটা শীট আছে, ওইটা কবে শেষ হতে পারে আর কি, কমপ্লিট হতে পারে? ও ওইটা ভাইয়া হচ্ছে আমার জাস্ট জিআইটি সিস্টেমটা বাকি আছে, বুঝছেন? ওটার কয়েকটা ছবি আমি এখনো কালেক্ট করতে পারিনি, ওই ছবিটা কালেক্ট করতে পারলে ওগুলো হয়ে যাবে। জি আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের। ঠিক আছে ভাই, এনি টাইম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।